ডিয়ার স্টুডেন্টস, আমরা তোমাদের সাথে পার্সেন্টেজের বেসিক ক্লাস এবং পার্সেন্টেজের যে প্রিভিয়াস ইয়ারের স্টাফ সিলেকশন কমিশনের টিয়ার 1 টিয়ার 2তে বিভিন্ন কোশ্চেনগুলো এসেছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজ আমরা শুরু করব প্রফিট লসের বেসিক ক্লাস, এবং এই প্রফিট লসের বেসিক ক্লাসের পরে তোমাদের জন্য আমরা প্রফিট লস ডিসকাউন্ট এবং প্রফিট লস ডিসকাউন্টের মিক্সড টিয়ার এবং টিয়ার 2 লেভেলের কোয়েশ্চেন যেগুলো হয় সেগুলো আর কি দুটো ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আজকে আমরা শুরু করব প্রফিট লস, নেক্সট ক্লাস হবে প্রফিট লস অ্যান্ড ডিসকাউন্ট। চলো দেখা যাক প্রফিট লস। প্রফিট লস হচ্ছে বাংলায় আমরা কি বলি, লাভ ক্ষতি। প্রফিট লস আমরা বাংলায় পড়ে এসেছি লাভ ক্ষতি। তো একটা বিক্রেতা বা একটা জিনিস কখনো লাভে বিক্রি হয়, কখনো লসে বিক্রি হয়। তো সেইগুলো আমরা যদি আমাদের প্রফিট লসের চ্যাপ্টারে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, কি দেখতে পাচ্ছ মানে সিপি আর এসপি। সিপি বলতে কস্ট প্রাইস, কস্ট প্রাইসের মানে হচ্ছে বিক্রয় মূল্য, বাংলায় যদি বলি বিক্রয় মূল্য। আর একটা হচ্ছে সেল প্রাইস। কস্ট প্রাইস হচ্ছে ক্রয় মূল্য, একটু ভুল হয়ে গেছে। কস্ট প্রাইস হচ্ছে ক্রয় মূল্য, সেল প্রাইস হচ্ছে বিক্রয় মূল্য। অর্থাৎ যে আমরা এই চ্যাপ্টারে যে আলোচনাগুলো করব সেগুলো কিন্তু কস্ট প্রাইস আর সেল প্রাইসের উপর ডিপেন্ড করে, বা যে কোয়েশ্চেনগুলো সেগুলো কস্ট প্রাইস, সেল প্রাইস, প্রফিট, এগুলোর লস, এগুলোর উপর ডিপেন্ড করে। দেখো কস্ট প্রাইস আর সেল প্রাইস, একটা জিনিসকে যদি কস্ট প্রাইস আর সেল প্রাইস এদের যে ডিফারেন্স, সেল প্রাইস যদি গ্রেটার দেন কস্ট প্রাইস হয়, অর্থাৎ আমরা যদি জিনিসটাকে লাভে বিক্রি করি, প্রফিটে বিক্রি করি, তাহলে কি হবে, সেল প্রাইসকে অবশ্যই কস্ট প্রাইসের থেকে বেশি হতে হবে। তো সেক্ষেত্রে আমাদের প্রফিট হবে সেল প্রাইস মাইনাস কস্ট প্রাইস, সেল প্রাইস মাইনাস কস্ট প্রাইস। সাইমেন্টেনিয়াসলি যদি আমরা জিনিসটাকে লসে বিক্রি করি, লসে বিক্রি করলে অবভিয়াসলি কস্ট প্রাইসকে সেল প্রাইসের থেকে বেশি হতে হবে। সেক্ষেত্রে লস যে অ্যামাউন্টটা হবে সেটা হবে কস্ট প্রাইস মাইনাস সেল প্রাইস। এবার এখানে দেখতে পাচ্ছ তোমরা কিছু বেসিক রুলস লেখা আছে যে আমরা কস্ট প্রাইস থেকে সেল প্রাইস বা সেল প্রাইস থেকে কস্ট প্রাইস কীভাবে বার করব। প্রফিট প্রথমেই বললাম, প্রফিট মানে হচ্ছে সেল প্রাইস মাইনাস কস্ট প্রাইস, লস কস্ট প্রাইস মাইনাস সেল প্রাইস। যদি আমাকে প্রফিট পার্সেন্টেজ বার করতে হয়, প্রথমেই মনে রাখবে প্রফিট যে কোনো একজন বিক্রেতার জেনারেল ক্ষেত্রে বা জেনারেলি প্রফিট আমরা যেটা ক্যালকুলেট করি সেটা কিন্তু কস্ট প্রাইসের রেসপেক্টে। প্রফিট আমরা যেটা ক্যালকুলেট করি সেটা হচ্ছে কস্ট প্রাইসের রেসপেক্টে। তো প্রফিট যদি পি হয় তাহলে কস্ট প্রাইস পি বাই সিপি, তাহলে এটাকে পার্সেন্টেজে যদি কনভার্ট করি আমরা কি হবে, ইন্টু 100। এটা কী হবে, এটা পাবো আমরা হচ্ছে প্রফিট পার্সেন্টেজ। কী পাবো, প্রফিট পার্সেন্টেজ। সেম অ্যাজ যদি আমাদের লসের কথা বলি, তাহলে লস কী হবে, লসটা আমরা কী করব, কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্যের ওপরেই আমরা ক্যালকুলেট করব। হ্যাঁ, কোনো কোয়েশ্চেন আসে না তা না যে সেল প্রাইসের ওপরে সামথিং একটা পার্সেন্টেজ লাভ কি লস, সেরকম কোয়েশ্চেনও আসে এক্সামে এখন। কিন্তু আমরা জেনারেল ক্ষেত্রে ইন জেনারেল কিন্তু প্রফিট বা লস পার্সেন্টেজ কস্ট প্রাইসের রেসপেক্টেই ক্যালকুলেট করি। তো দেখো লস পার্সেন্টেজ যদি হয় সেম অ্যাজ হবে এল বাই লস বাই সিপি ইন্টু 100। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রফিট পার্সেন্টেজ প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100 বলে দিলাম, লসও বললাম লস বাই কস্ট প্রাইস ইন্টু 100%। সেল প্রাইস আমরা যদি কস্ট প্রাইস থেকে সেল প্রাইস বার করতে যাই, কি করব, কস্ট প্রাইস থেকে সেল প্রাইস বার করতে গেলে আমরা কি বললাম, আমাদের প্রফিট কার রেসপেক্টে হয়, কস্ট প্রাইসের রেসপেক্টে। তো সেখানে দেখতে পাচ্ছি তাহলে এর সঙ্গে নিশ্চয়ই আমাকে এই প্রফিট পার্সেন্টকে প্রথমে অ্যাড করতে হবে। দেখো ডাইরেক্ট রুলস লেখা আছে, সেল প্রাইস ইজ ইকুয়াল টু 100 প্লাস গেন পার্সেন্টেজ। এখানে কিন্তু গেন না, গেন পার্সেন্টেজ, কত পার্সেন্ট গেন হচ্ছে, কত টাকা গেন হচ্ছে তা না, কত পার্সেন্টেজ গেন হচ্ছে, বাই 100 ইন্টু কস্ট প্রাইস। তেমনি একই হবে সেল প্রাইস ইজ ইকুয়াল টু, যদি লস বলে দেয় তাহলে লসটা বাদ যাবে, লস পার্সেন্টেজটা 100 থেকে বাদ যাবে, বিয়োগ হবে, তাহলে 100 মাইনাস লস পার্সেন্টেজ বাই 100 ইন্টু সিপি। তো তেমনি যদি আমরা সিপি থেকে এসপি আসতে যাই, কী হবে, সিপি থেকে এসপি আসতে গেলে সিপি ইজ ইকুয়াল টু হবে এই 100টা এসপির সঙ্গে মাল্টিপ্লাই হবে, তাহলে 100 বাই 100 প্লাস গেইন পার্সেন্টেজ ইন্টু এসপি।
সেম অ্যাজ যদি আমাদের কি লস বলে দেয় এবং সেল প্রাইস বলে দেয়, তাহলে আমরা সেভাবে একইভাবে সেল প্রাইস থেকে কস্ট প্রাইসে আসতে পারবো বা কস্ট প্রাইস থেকে সেল প্রাইসে আসতে পারবো। তো এই হচ্ছে বেসিক রুলস প্রফিট বা লস ক্যালকুলেট করার। কিন্তু একটা জিনিস মাথায় রেখো, এখন যে কোয়েশ্চেনগুলো আসছে যে ডেটা দিয়ে কোয়েশ্চেনগুলো আসছে, আমরা পার্সেন্টেজের ক্লাসে বলে এসেছি যে আমাদের কিন্তু যে ইজি ডেটা 10%, 20%, 30% ডেটা দিয়ে কোয়েশ্চেন খুব কম আসছে। জেনারেলি কোয়েশ্চেন আসছে 14.28%, 14.28%, 33 and 33%, 0.33%, এইরকম টাইপসের যে পার্সেন্টেজগুলো, এগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু এইরকম যে ট্র্যাডিশনাল রুলস এভাবে করব না। সাধারণ ক্ষেত্রে আমরা কিন্তু রেশিও মেথডে যাব। এই সমস্ত পার্সেন্টেজে যে কোয়েশ্চেনগুলো হতে পারে সেগুলো কিন্তু আমরা টিয়ার 1 টিয়ার 2 ক্লাসে ডিসকাস করবো তোমাদের সাথে। আজকে বেসিক ক্লাস, বেসিক রুলস, বেসিক ম্যাথসগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো চলো আসা যাক আমাদের ফার্স্ট কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 1 কি বলেছে, ফাইন্ড দ্য কস্ট প্রাইস হোয়েন সেল প্রাইস ইজ 400 অ্যান্ড লস ইজ 70%। দেখো আমাকে কী বার করতে বলেছে, কস্ট প্রাইস। কস্ট প্রাইসের সঙ্গে সেল প্রাইসের আমরা এখনই কী রিলেশন পড়লাম, কস্ট প্রাইস ইজ ইকুয়াল টু 100 বাই লস বলেছে, তাহলে 100 মাইনাস লস পার্সেন্টেজ ইন্টু এসপি। তাহলে এখানে কি হলো, দেখো 100 বাই 100 মাইনাস লস পার্সেন্টেজ কত, 70%, মাইনাস 70 ইন্টু এসপি কত, সেল প্রাইস কত বলেছে, 400 রুপিস। এটা ক্যালকুলেশন করলে আসবে করে আসবে 100/30 ইন্টু 400, তাহলে আলটিমেটলি এলো 4000/3। 4000/3 হচ্ছে অ্যান্সার, হচ্ছে অপশন নাম্বার এ। বোঝা গেল আমাদের, এটা বেসিক রুলস দিয়ে করলাম। তো আমরা এই কোয়েশ্চেন কিন্তু এত কিছু লিখে করতে হয় না পরীক্ষায়, জাস্ট আমরা কী করব যে আমাদের সেল প্রাইস 400 ইন্টু 100/100 মাইনাস 30 70, ডাইরেক্ট অ্যান্সার বেরিয়ে আসবে। 100 মাইনাস 70 30, 100 মাইনাস 70 30, অ্যান্ড অ্যান্সার বেরিয়ে আসবে। অ্যান্সার হলো অপশন নাম্বার এ। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2। বাই সেলিং এ সাইকেল ফর রুপিস 2345, এ স্টুডেন্ট লসেস 19%, হিজ কস্ট প্রাইস ইজ নিয়ারলি। দেখো একদম সেই একই অঙ্ক, বেসিক রুলস দিয়ে আমরা করে দিতে পারবো। আমাকে কী বার করতে বলেছে, কস্ট প্রাইস। কস্ট প্রাইস ইজ ইকুয়াল টু, প্রথমে কী লিখবো আমরা, 100 বাই 100 মাইনাস লস পার্সেন্টেজ, লস কত এখানে 19%, 100 মাইনাস 19, 100 মাইনাস 19 ইন্টু কী বলেছে, সেলিং এ সাইকেল, সেল প্রাইস কত 2345, 2345, তো আলটিমেটলি এলো 100 বাই 81 ইন্টু 2345। দেখো এই ক্যালকুলেশন যদি করতে যাই না আমরা কিন্তু অনেক টাইম কনজিউম করে, মানে টাইম কনজিউমিং ব্যাপার হয়ে যাবে। প্রত্যেকটা অ্যান্সার দেখো নিয়ারলি বলেছে বা অ্যাপ্রক্সিমেশন অ্যান্সার বলেছে। তো 4500, 5000, 3000, 3500, প্রত্যেকের সঙ্গে ডিফারেন্স, গ্যাপটা অনেক। তো আমরা এটাকে একটু ইজি করে ক্যালকুলেশন করব। কীভাবে, অ্যাপ্রক্সিমেশনে ক্যালকুলেশন যেভাবে করতে হয় আমরা কিন্তু পার্সেন্টেজের প্রচুর কোয়েশ্চেনে ডিসকাস করেছি তোমাদের সাথে। তো এখানেও বলে দিচ্ছি 100, একটু তাকিয়ে দেখো 2345 একদম নিয়ারলি হচ্ছে 2400, নিয়ারলি হচ্ছে 2400 হচ্ছে নিয়ারলি এর। আর 81কে নিয়ারলি আমি করে নিলাম 80, দেখো ক্যালকুলেশনটা ইজি হবে। এক্সামে কিন্তু অ্যাপ্রক্সিমেশন অ্যান্সার অপশন দেখে, অপশন রিড করতে শিখতে হবে, অপশন দেখে এইভাবেই করতে হবে। তো দেখো অ্যান্সার আসবে হচ্ছে আমাদের 3000। যদি আমাদের পয়েন্ট অ্যান্সার আসতো তাহলে হয়তো একটু প্রবলেম ছিল, বা পয়েন্টে যদি অ্যান্সারগুলো দিত অপশনগুলো, কিন্তু দেখো প্রত্যেকটা অপশনের সঙ্গে প্রত্যেকটা অপশনে গিয়ে এখানে আমি 2345 করেছি, তো কত মাত্র এখানে আমি কত বাড়িয়েছি, সামান্য
5 বাড়িয়েছি, এখানে 1 ডিনোমিনেটরে ডিক্রিজ করেছি, তাহলে এমন কিছু অ্যান্সারে আমাদের ইফেক্ট পড়বে না। তো অ্যান্সার হলো অপশন নাম্বার সি। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3। A trader buys some goods for rupees 150. If the overhead expenses be to 12% of the cost price, at what price should it be sold to earn 10%? খুব ইজি অঙ্ক। কস্ট প্রাইস কত? 150। এটার সঙ্গে কী হয়েছে? ওভারহেড এক্সপেন্সেস অর্থাৎ এক্সট্রা একটা 12% অ্যাড হয়েছে। কার উপরে অ্যাড হয়েছে? কস্ট প্রাইসের উপরে। তো এই টাকার উপরে যদি 12% এক্সট্রা অ্যাড হয়, তাহলে এর আলটিমেট কস্ট প্রাইস কত আসবে? 100 প্লাস 12, তাহলে 112 বাই 100, এটা আসবে আলটিমেট কস্ট প্রাইস। কেননা যখন একটা জিনিসের উপরে ওভারহেড এক্সপেন্সেসটা আমি অ্যাড করবো, তবেই তো আলটিমেট কস্ট প্রাইসটা পাবো। তাহলে হচ্ছে এবার তাহলে তার হোয়াট প্রাইস শুড ইট বি সোল্ড টু আর্ন 10%, কত টাকায় বিক্রি করতে হবে। এটা যদি কস্ট প্রাইস হয়, কস্ট প্রাইস থেকে সেল প্রাইস যাওয়ার আমাদের রুলস কী বলেছিলাম? যে 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ, 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ কত? 10%। তাহলে 100 প্লাস 10 হচ্ছে 110 বাই 100, 100 প্লাস 10 হচ্ছে 110 বাই আমরা বলেছি 100, তাহলে আমরা এটা কি পেয়ে গেলাম? আলটিমেট সেল প্রাইস। অ্যান্সার আসবে কত আমাদের? দেখো 3 ইন্টু 28 ইন্টু 11 বাই 5। একটা কাজ করো, নিচে থেকে 10 করে নাও, ইন্টু 2 করে নাও, তাহলে এখানে এটাকে 6 করে নাও। এবার অ্যাপ্রক্সিমেশন অ্যান্সার আসছে বা পয়েন্টে অ্যান্সার আসছে। দেখো তো একটু, যে ইউনিট ডিজিট চিনতে শেখো, ইউনিট ডিজিট চিনতে শেখো। কিন্তু এখানে ইউনিট ডিজিট ধরে আমরা যদি অঙ্কটা করতে যাই, দেখো 6 ইন্টু 8 48, ইউনিট ডিজিট হচ্ছে 8, 8 ইন্টু 1 ইউনিট ডিজিট, অর্থাৎ এককের ঘরে কত আসবে? 8। এখানে প্রত্যেকটা অপশানেই 8 আসবে। অতএব আমাদেরকে কিন্তু এই মাল্টিপ্লিকেশনটা করে আমাদেরকে অঙ্কটা অ্যান্সার আনতে হবে। তো আলটিমেট অঙ্কটা অ্যান্সার আসবে 185.8, 185.8, এটা আসবে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হলো অপশন নাম্বার বি। তোমরা ক্যালকুলেশনটা নিজেরা করতে পারবে। তো আমরা চলে আসি নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4। কি বলেছে? ফাইন্ড দ্য পার্সেন্টেজ লস হোয়েন দ্য সিপি অ্যান্ড এসপি অফ অ্যান আর্টিকেল আর ইন দ্য রেশিও 5:3। খুব ইজি ম্যাথস, কোনো অসুবিধা নেই। কস্ট প্রাইসের সঙ্গে সেল প্রাইসের রেশিও বলেছে, কস্ট প্রাইসের সঙ্গে সেল প্রাইসের রেশিও বলেছে। কত বলেছে? 5:3। কত বলেছে? 5:3, 5:3। তো কস্ট প্রাইস যদি 5 ইউনিট হয়, সেল প্রাইস 3 ইউনিট, কত ইউনিট লস? 2 ইউনিট লস। কার উপরে ক্যালকুলেট করে? কস্ট প্রাইসের উপরে। কস্ট প্রাইস কত ইউনিট? 5 ইউনিট, তাহলে 2/5, 2/5 কার ফ্র্যাকশন ভ্যালু, 2/5 কার ফ্র্যাকশন ভ্যালু। আমরা কিন্তু পার্সেন্টেজে ক্লাসে করে এসেছি, এটাকে আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করবো, আমরা জাস্ট দেখে উত্তর করবো, এটা মুখে মুখে অ্যান্সার করা যাবে। তাহলে অ্যান্সার হবে 40%। 2/5 কার ফ্র্যাকশন ভ্যালু? 40% এর ফ্র্যাকশন ভ্যালু, অ্যান্সার হলো 40%। চলে আসবো আমাদের নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5-এ। এ শপকিপার সেলস এগস at 20 for a rupee gaining 30%. How much eggs did he buy for a rupee? একজন বিক্রেতা 20 eggs 20টা ডিম বিক্রি করছে 1 টাকায় এবং 30% সে প্রফিট করছে। তাহলে সে কটা এগ 1 টাকায় বিক্রি করবে? হাউ মানে কিনেছে 1 টাকায় সে কটা এগ কিনেছে বাই। তো দেখো 30%-এর ফ্র্যাকশন ভ্যালু কত বলো তো? এই অঙ্কটা করার একদম গোল্ডেন রুলস। এরকম ম্যাথস আসবে, এরকম টাইপসের ম্যাথস আসবে, একটু ঘুরিয়েও দিতে পারে। একদম গোল্ডেন রুলস হচ্ছে এটাকে প্রথমে ফ্র্যাকশন ভ্যালুতে কনভার্ট করো। 30%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 3/10। তো দেখো কস্ট প্রাইস আর সেল প্রাইসে যদি রেশিও করি আমি, তাহলে যদি প্রফিট কার রেসপেক্টে আমরা ক্যালকুলেট করি? কস্ট প্রাইস। তো কস্ট প্রাইস যদি 10 হয়, তো 30% প্রফিট করতে গেলে 3 ইউনিট প্রফিট করতে হবে, 10 + 3, অর্থাৎ 13 ইউনিটটাকে সেল প্রাইস রাখতে হবে তার। কিন্তু এবার কি বলেছে যে এটা কি পেলাম আমরা? এটা হচ্ছে প্রাইসের রেশিও, আমরা পেলাম এটা প্রাইস রেশিও। এবার জেনে রাখবে যে প্রাইস রেশিও যা হবে
এগের কোয়ান্টিটি রেশিও বা যে আর্টিকেলের কোয়ান্টিটি রেশিও তার রিভার্স হবে, কোয়ান্টিটি রেশিও তার রিভার্স হবে, তবেই কিন্তু আমি প্রফিটটা পাবো, তাহলে আমাকে 10 টাকার জিনিস বিক্রি করে 13 টাকা লাভ করতে হবে, বা 10 ইউনিটের জিনিস বিক্রি করে 13 ইউনিট লাভ করতে হবে, 13 ইউনিট আমাদের সেল প্রাইস করতে হবে, 3 ইউনিট লাভ করতে হবে। তো অবভিয়াসলি আমাকে কোয়ান্টিটিটা রিভার্সে কিনতে হবে। তো আমি 10 টাকায় 13টা জিনিস বিক্রি করি, তবে তো 13 টাকায় আমি 10টা জিনিস বিক্রি করবো, তবেই তো হবে। তাহলে কোয়ান্টিটি রেশিও কত হবে? 13:10। আমি কি বললাম? এর রিভার্স হবে 13:10। এবার বলেছে যে সে তার কস্ট সেল কটাই এক করছে 20, সেল প্রাইস এখানে কোয়ান্টিটিতে লেখো 20x, তার কোয়ান্টিটি কত? 20x। তাহলে কত টাইমস? 20, 10-এর কত টাইমস? 2 টাইমস। তাহলে এরও 2 টাইমস হয়ে যাবে 26। এটা তুমি ভাববে এক্স ধরবে, 100 ধরবে, এত কিছু, বা এলসিএম করবে, এত কিছু করার দরকারই নেই, ডাইরেক্ট বেরিয়ে হলো। ম্যাক্স টু ম্যাক্স 15 সেকেন্ডস লাগবে, অ্যান্সার আসবে 26। অ্যান্সার আসবে 26। কি বললাম? কস্ট প্রাইস আর সেল প্রাইসের যে রেশিওটা আসবে, কোয়ান্টিটি রেশিও তার রিভার্সে হবে। তো রিভার্স হলে আমাকে কটা কোয়ান্টিটিতে কত বিক্রি করেছে? 20, 2 টাইমস, তাহলে এরও 2 টাইমস, ডাইরেক্ট বেরিয়ে আসবে। তো চলো আমরা নেক্সট অঙ্কের দিকে যাই। Question number 6. A man bought toffees at 6 for a rupee. How many toffees for a rupee must he sell to gain 50? To gain 50, same ব্যাপার, 50%। 50%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 50%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে হাফ বা 1/2। তাহলে কস্ট প্রাইসের সঙ্গে সেল প্রাইসের রেশিও কি আসবে? কস্ট প্রাইস 2 হলে আগের মতনই, সেল প্রাইস হবে 3। তাহলে অ্যামাউন্টের রেশিও কী হবে? অ্যামাউন্টের রেশিও বা কোয়ান্টিটি রেশিও কী হবে? এটা অ্যামাউন্ট না, এটা কোয়ান্টিটি রেশিও কী হবে? কোয়ান্টিটি রেশিও হবে হচ্ছে 3:2। এবার কি বলেছে? সে বট 6x ফর এ রুপি। বট করছে কি? 6, অর্থাৎ এখানে তার কটায় কিনছে বলে দিচ্ছে, 1 টাকায় কটা কিনছে বলছে। আগেরবার বলেছিল 1 টাকায় কতগুলো বিক্রি করছে, তো 1 টাকায় সে কিনছে কতগুলো? 6। 3 কত টাইমস? 2 টাইমস, তাহলে 2 এর 2 টাইমস, অর্থাৎ হবে অ্যান্সার হবে 4। অ্যান্সার হবে 4, অর্থাৎ অপশন নম্বর সি হচ্ছে এর অ্যান্সার। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7-এ। The profit earned after selling a pair of shoes for rupees 2033 is the same as the loss incurred after selling the same price of shoes for 1063. What is the cost price of the shoes? খুব ইজি অঙ্ক। দেখো, কস্ট প্রাইস এখান থেকে লস করে যে সেল প্রাইসটা হয়েছে, লস করে যত টাকা লস করেছে তাতে যে সেল প্রাইস হয়েছে, সেম পরিমাণ টাকা লাভ করে সে সেল প্রাইস করলে, মানে সেম পরিমাণ টাকায় সে সেল প্রাইস যদি করে, তাহলে এই টাকায় যদি সেল প্রাইস করে, অর্থাৎ যে তার সেল প্রাইস যদি 1063 হয়, তাহলে কি যতটা লস হচ্ছে, যে টাকা লস হচ্ছে, গ্যাপটা দেখো, যে এই যে গ্যাপটা, এই কস্ট প্রাইসের সঙ্গে এর যে গ্যাপটা, এর সঙ্গে হচ্ছে 2033 গ্যাপ ইকুয়াল। তাহলে কটা গ্যাপ পাচ্ছি? এটার সঙ্গে যদি ডিফারেন্স নেই, 2টো গ্যাপ পাচ্ছি, অর্থাৎ এখানে প্রফিট যা, এখানে লস তো তাই, লস ইকুয়াল টু দ্য প্রফিট। তাই তো বলেছে যে দ্য সেম অ্যাজ দ্য লস ইনকার্ড, তো হচ্ছে লস ইজ ইকুয়াল টু প্রফিট। তো এখানে ডবল গ্যাপ, অর্থাৎ 2 লস বা 2 প্রফিট আমি যাই বলি, 2 লস বা 2 প্রফিট যাই বলি, এদের ডিফারেন্স 2033 সঙ্গে 1063 ডিফারেন্স, কত ডিফারেন্স হচ্ছে? 970, তাই তো 970। তো এটার মানে কি? 970 রুপিস, 970 রুপিস। তাহলে যদি আমাকে শুধু প্রফিট, আমি যদি প্রফিটটা বা লসটা ক্যালকুলেট করি, লসটা ক্যালকুলেট করো, প্রফিট লস ইকুয়াল, তাহলে 2 ইন্টু লস যদি হয় 970, তাহলে 1 লস কত? লস কত? 970/2 অবভিয়াসলি। কত হলো? তাহলে এর প্রফিট বা লস তুমি যাই বলো কত হচ্ছে, বা লস বা প্রফিট তুমি যাই বলো কত হচ্ছে, যেটা হচ্ছে
485, তো অবভিয়াসলি কস্ট প্রাইস সে এটা তো লসের সঙ্গে এটা অ্যাড করে দাও, বা এটার সঙ্গে এটা এই সেল প্রাইসের সঙ্গে এটা বিয়োগ করে দাও, সে আমরা কস্ট প্রাইস পেয়ে যাবো। তো এটা কত ছিল 1063 লস বা প্রফিট লস, এখানে যেহেতু লসের আমি সেল প্রাইসটা নিয়ে যেতে লসটাই ধরো লস বলে এটাকে ডিনোট করি। 4085 অ্যাড করো, 1548, অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার ডিতে। এ ম্যান সেলস অ্যান আর্টিকেল অ্যাট এ প্রফিট অফ 40%. If he had bought it at 40% less and sold for ₹5 less, he would have gained 50%. Find the cost price of the article. দেখো অঙ্কটা একটুখানি কিন্তু ক্যালকুলেটিভ, একটু ভালো করে বোঝো। এ ম্যান সেলস অ্যান আর্টিকেল অ্যাট এ প্রফিট অফ 40%. ইফ হি হ্যাড বট ইট অ্যাট 40% লেস, একটা জিনিসে 40% বিক্রি করে, কিন্তু সে যে টাকায় কিনেছে তার থেকে যদি 40% কমে কিনতো এবং সেটাকে যদি ₹5 লেসে বিক্রি করতো, আগের যে সেল প্রাইস ছিল তার থেকে যদি ₹5 লেসে বিক্রি করতো, সে গেন করতো 50%। কত পার্সেন্ট গেন করতো? 50%। এটাকে পার্সেন্টেজ এবং রুপিসকে মিশিয়ে করবো অঙ্কটা। দেখো তো, যদি কস্ট প্রাইস আমি ধরি 100%, পার্সেন্টেজের সাইনটা দিয়ে রাখবে, নাহলে কিন্তু অঙ্কটা করতে প্রবলেম হবে। তাহলে ফার্স্ট কেসে সেল প্রাইস কত বলো তো? 40% প্রফিট, তাহলে 140%। এটা কি হলো? ফার্স্ট কেস। এবার কি বলছে? আর একটা কেস বলছে কি, সেকেন্ড কেস কি বলছে, যে যদি ইফ হি হ্যাড বট ইট অ্যাট 40% লেস, তো কস্ট প্রাইস ছিল 100%, সেখানে যদি 40% লেসে কিনতো তাহলে তার কস্ট প্রাইস কত হতো? 60% কস্ট প্রাইস হতো। অ্যান্ড সোল্ড ফর ₹5 লেস, এবং যদি সে 5 টাকা কম দামে বিক্রি করতো, সেল প্রাইস কত এখানে? সে এই আগের সেল প্রাইস থেকে যদি ₹5 লেসে বিক্রি করতো, তো সেল প্রাইস এখানে কত আসতো? সেল প্রাইস আসতো 140% মাইনাস ₹5, কি আসতো? ₹5। তাহলে কি করতো? হি উড হ্যাভ গেইন 50%। কস্ট প্রাইস কত? 60%। তাহলে এখানে যদি সে আবার 50% প্রফিট করতো, 60% 50% কত? তার অর্ধেক 30%। তাহলে তার সেল প্রাইস কত দাঁড়াতো এখানে? 60 + 30 সমান হচ্ছে 90%। কি হতো? সেল প্রাইস হতো 90%। সেল প্রাইস হতো 90%। তো নিশ্চয়ই এই সেল প্রাইস ইকুয়াল সেকেন্ড কেসে, কেননা কি বলেছে? সেল প্রাইস আগের সেল প্রাইস থেকে যদি ₹5 লসে বিক্রি করতো, সে 50% প্রফিট পেতো। তো 60% 50% যদি প্রফিট হয়, তাহলে 30% প্রফিট, তাহলে আলটিমেটলি সে সেল প্রাইস কত হতো? 90%। তো আমাকে বলেছে কস্ট প্রাইস অর্থাৎ 100%টা বার করতে। তো অবভিয়াসলি 90% ইজ ইকুয়াল টু 140% মাইনাস 5। তো এখান থেকে আমরা কি বার করবো? পাবো 50% মনে হচ্ছে ₹5। এটা হচ্ছে রুপিস। আমাকে কি বলেছে? কস্ট প্রাইস কত? 100%। 50% যদি 5 হয়, 100% তো ডবল হবে, কত হবে? ₹10। তাহলে অ্যান্সার হলো অপশন এ। কোশ্চেন নম্বর 9 কি বলছে? এ ম্যান পারচেজেস এ সার্টেন নাম্বার অফ অরেঞ্জেস অ্যাট ₹4 অ্যান্ড দ্য সেম নাম্বার অফ অরেঞ্জেস অ্যাট ₹5। তো দু প্রকার যে অরেঞ্জ কিনেছে, একটা হচ্ছে 1 টাকায় 4টে, একটা হচ্ছে 1 টাকায় 5টা। হি মিক্সেস দেম টুগেদার অ্যান্ড সেলস দেম অ্যাট ₹4 for ₹1। হোয়াট ইজ হিজ গেইন অর লস পার্সেন্টেজ? আমাকে কিন্তু এটা বার করতে হবে। এটা আমরা কীভাবে করব? দেখো, কোয়ান্টিটি অফ অরেঞ্জ ফার্স্ট কোয়ান্টিটি কটা দিয়েছে? 1 টাকায় 4টে। সেকেন্ড কোয়ান্টিটি দিয়েছে 5টা। 4:5। এটার অ্যামাউন্টটাকে, এর যে অ্যামাউন্ট, এটাকে রিভার্স করো। এটা শর্ট রুলস। কোয়ান্টিটিটা যেটা দেবে, যেভাবে দেবে ₹1 অ্যামাউন্টকে তার রিভার্স করো। তাহলে কত এলো বলো তো? এটাকে মাল্টিপ্লাই করো। 4 × 5
20, এটা হলো 20। অর্থাৎ আমরা ধরে নিলাম যে দুই প্রকারেরই লেবু 20টা করে কিনেছে, 20 করে সে কিনেছে। এবার দেখো 20 করে যদি কেনে, অ্যামাউন্ট কত? 1 টাকায় 4টে, 1 টাকায় 4টে, তার কটা কিনেছে? 20টা লেবু কিনেছে। প্রাইস কত এখানে? 5। এখানে 1 টাকায় 5টা, অ্যামাউন্ট কত? 20, মানে প্রাইস কত? 20। তাহলে দাম কত নিয়েছে? 4 রুপিস। তাহলে টোটাল কস্ট প্রাইস কত তার? 5 প্লাস 4 রুপিস, এটা কস্ট প্রাইস। তাহলে সমান হচ্ছে 9। এবার বলেছে যে হি সেলস দেম টুগেদার অ্যান্ড অ্যাট 4 রুপি। তো টোটাল কতগুলো সে অরেঞ্জ কিনেছে? 20 প্লাস 20, 40 অরেঞ্জ কিনেছে, 40 অরেঞ্জ। তো 1 টাকায় যদি আমি 4টে, 1 টাকায় যদি আমি, একটু ভুল আছে অঙ্কটার মধ্যে, ই সেলস দেম অ্যাট 4 রুপিস না, অ্যাট 4 রুপি। অর্থাৎ যদি এই রুপিস সাইনটা হবে না, যদি 1 টাকায় 4টে সে বিক্রি করে, তো আলটিমেট সে কী করবে? 1 টাকায় যদি 4টে বিক্রি করে, তাহলে 40টা লেবুর দাম কত হবে? অরেঞ্জের দাম কত হবে? 10 রুপিস। তাহলে এটা সেল প্রাইস, কস্ট প্রাইস 9, সেল প্রাইস 10, ডিফারেন্স কত? 1 ইউনিট বা 1 রুপিস, 1 ইউনিটই ধরো। তো কস্ট আমরা কি বার করবো? গেইন ও লস পার্সেন্টেজ। দেখতে পাচ্ছি আমাদের গেইন হচ্ছে, কস্ট প্রাইস কত? 9 ইউনিট, 9, আমরা কস্ট প্রাইসের রেসপেক্টে প্রফিট বার করি, তাহলে 1/9, 1/9 কার ফ্র্যাকশন ভ্যালু? 11, অ্যান্ড 1/9% ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/9। আমরা কিন্তু পার্সেন্টেজের ক্লাসে দেখে এসেছি। তো নেক্সট কোয়েশ্চেন নাম্বার আমরা চলে আসবো 10। দ্য কস্ট প্রাইস অফ অ্যান আইটেম ইজ 2/3 অফ ইটস সেল প্রাইস, হোয়াট ইজ দ্য গেইন অর লস পার্সেন্টেজ? কিচ্ছু না, অঙ্কটা একদম এদের দুজনে রেশিও বার করো। কী বলেছে? কস্ট প্রাইস ইজ ইকুয়াল টু 2/3 অফ সেল প্রাইস। তাহলে কস্ট প্রাইসের সঙ্গে সেল প্রাইসের রেশিও কত আসছে? কস্ট প্রাইস বাই সেল প্রাইস কত আসছে? 2/3, অর্থাৎ কস্ট প্রাইস যদি 2 ইউনিট হয়, সেল প্রাইস 3 ইউনিট। তাহলে হোয়াট ইজ দ্য গেইন পার্সেন্টেজ? কত ইউনিট প্রফিট হচ্ছে? 1 ইউনিট প্রফিট। কার রেসপেক্টে? কস্ট প্রাইসের রেসপেক্টে। কস্ট প্রাইস কত? 2 ইউনিট। তাহলে হচ্ছে 1/2, এটা হচ্ছে প্রফিট পার্সেন্টেজ। 1/2 কার ফ্র্যাকশন ভ্যালু? 50%। আমরা কিন্তু পার্সেন্টেজের ক্লাসে দেখে এসেছি এই ফ্র্যাকশন ভ্যালু কনসেপ্টগুলো। অ্যান্সার হলো অপশন নাম্বার বি। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11। Question number 11 বলছে a man purchases a certain number of toffees as 6 for a rupee and the same number of toffees at 7 for a rupee. He mixes the toffees and sells them at 6 per rupee. What is his gain or loss percentage? আগের মতো তার অ্যামাউন্টে কি আছে বা কোয়ান্টিটি কি আছে? 6:7। তাহলে আমরা কি বলেছি? প্রাইসকে কি করব? তার রিভার্সে নেব, 7:6। তাহলে কস্ট প্রাইস কত আসবে? 7 + 6 অ্যাড করবো, কস্ট প্রাইস হলো 13। এবার এগুলোকে মাল্টিপ্লাই করো, দেখো মাল্টিপ্লাই করে এরও 42 আসবে, এরও 42 আসবে। অর্থাৎ আমরা দুই প্রকারেরই যে টপিস 42 করে কিনেছি, এবার বিক্রি করেছে কত? সেলস দেম অ্যাট 6 per rupee। টোটাল কতগুলো সে টপি কিনেছে? 42 + 42, 84 টপিস। 84 টপিস। 1 টাকায় যদি সে 1 টাকায় যদি 6টা টপি দেয়, তাহলে তার সেল প্রাইস কত আসবে? 6 14, কস্ট প্রাইস 13, 13, সেল প্রাইস 14, ডিফারেন্স কত? 1 ইউনিট। তাহলে আমরা এখানে টাকা ধরে বলতে পারি, এটা 1 ইউনিট ধরে, সেটা ব্যাপার না। আমরা দেখবো যে আমার প্রফিট কত। 1 ইউনিট, কস্ট প্রাইস কত? 13, তাহলে 1/13। এটাকে কী করবো? এটা যদি আমরা পার্সেন্টেজে কনভার্ট করি, আসবে 100। তাহলে 100/13, অ্যান্সার কত আসবে? 7 and 9/13% গেন। অবভিয়াসলি দেখো কস্ট প্রাইস 13, সেল প্রাইস 14, তো গেনই হবে। এটা হচ্ছে 7 and 9/13% গেন। অ্যান্সার হলো 11-এর অপশন নাম্বার বি। আমরা চলে এসেছি আমাদের নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12-এ। এ পার্সন কি বলেছে কোয়েশ্চেনটা? এ পার্সন বাইজ 80 kg অফ রাইস অ্যান্ড সেলস ইট অ্যাট এ প্রফিট অফ as much as money as he paid for 30 kg, his profit percentage। অর্থাৎ যে 80 কেজি যে রাইসের যে কস্ট প্রাইস, সেই সেম কস্ট প্রাইসে 30 কেজি যে রাইস, সেটা সে প্রফিট পেয়েছে, সেটার প্রফিট হয়েছে। তো কস্ট প্রাইস যদি অবভিয়াসলি
আমরা যদি ধরে নিই কস্ট প্রাইস, ধরে নিলাম 1 কেজির কস্ট প্রাইস হচ্ছে 1 ইউনিট, তাহলে 80 কেজির কস্ট প্রাইস কত হবে? 80 × 1 80 ইউনিট। কিন্তু প্রফিট কত? প্রফিট হচ্ছে 30 কেজি প্রফিট পেয়েছে, তাহলে 30 × 1 30 ইউনিট, তাহলে প্রফিট কত? 30 ইউনিট। কস্ট প্রাইস কত? 80। তাহলে আলটিমেটলি কী হলো? প্রফিট পার্সেন্টেজ বার করছি আমরা। প্রফিট পার্সেন্টেজ আমাদের বার করতে বলেছে 3/8। এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করার দরকার নেই, কারণ 3/8 এর ফ্র্যাকশন ভ্যালু আমরা জানি, পার্সেন্টেজের ক্লাসে পড়ে এসেছি, হচ্ছে 37 and 1/2%। 37 and 1/2%। তাহলে অ্যান্সার হলো অপশন নাম্বার সি। আমরা চলে এসেছি আমাদের নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13-এ। কী বলেছে? আনু ফিক্সেস দ্য সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল অ্যাট 25% অ্যাবভ ইটস কস্ট অফ দ্য প্রোডাকশন। তো তার যেটা কস্ট অফ দ্য প্রোডাকশন, অথবা বলতে পারি কস্ট প্রাইস, তার থেকে সে 25% প্রফিট রেখে সে জিনিসটার দাম ঠিক করেছে। কিন্তু কি বলছে? ইফ দ্য কস্ট অফ দ্য প্রোডাকশন গোজ আপ বাই 20% অ্যান্ড দ্য raises দ্য সেলিং প্রাইস বাই 10%, দেন হার পার্সেন্টেজ প্রফিট ইজ। যদি সে কস্ট অফ দ্য প্রোডাকশন অর্থাৎ কস্ট প্রাইস যদি 20% ইনক্রিজ করে এবং যে আগে যে দামে বিক্রি করছিল সেল প্রাইসকে যদি 10% সে ইনক্রিজ করে, তাহলে তার প্রফিট পার্সেন্টেজ কত? এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। দেখো, এটা আমরা ফ্র্যাকশন ভ্যালু কনসেপ্ট দিয়ে করবো। ফার্স্ট কেসে 25%, 25% ফ্র্যাকশন ভ্যালু কত বলো তো? 1/4 আমরা সকলে জানি। তো কস্ট প্রাইসের সঙ্গে সেল প্রাইসের রেশিও বার করো। কীভাবে করব? কস্ট প্রাইস এটা কি? প্রফিট পার্সেন্টেজ। প্রফিট কার রেসপেক্টে ক্যালকুলেট করা হয়? কস্ট প্রাইসের রেসপেক্টে। যার রেসপেক্টে পার্সেন্টেজ ক্যালকুলেট করা হয় সে সবসময় থাকবে ডিনোমিনেটরে। তো ডিনোমিনেটর কত? 4। তাহলে কস্ট প্রাইস হচ্ছে 4 ইউনিট। সেল প্রাইস কত? 1 ইউনিট বেশি হবে অবভিয়াসলি। এমনি যদি ভাবি 4-এর 25% হচ্ছে 1ই হয়, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ডাইরেক্ট এসছে 1, তাহলে সেল প্রাইস হচ্ছে 5 ইউনিট। তাহলে ফার্স্ট কেসে কস্ট প্রাইস এবং সেল প্রাইসের রেশিও কত হলো? 4:5। কিন্তু না, তারপর কী হয়েছে? কস্ট অফ দ্য প্রোডাকশন গোজ আপ বাই 20%। তো কস্ট অফ দ্য প্রোডাকশন যদি 20% ইনক্রিজ করে, তাহলে কত হবে? একটা জিনিসকে যদি 100% ছিল, যদি 20% ইনক্রিজ করি 120% হয়ে যাবে। তাহলে 4 × 100 20%। এটার সঙ্গে রেশিও করো। আমাদের কি বলেছে? অ্যান্ড দ্য রেজেস সেলিং প্রাইস বাই 10%। সেম অ্যাজ যদি সেল প্রাইসকে 10% ইনক্রিজ করি, তো এখানে কী হবে? 5 × 100 and 10% আগের মতনই। তো এই দুটো যদি আমরা রেশিও বার করি, 4 × 120 = 5 × 110, তো এই দুটো রেশিও আসবে আমাদের হচ্ছে পার্সেন্টেজ ক্যান্সেল হবে, 0 0 ক্যান্সেল হয়ে আসবে 48.55। তাহলে 48টা কি? নিউ কস্ট প্রাইস। দেখতে পেলাম যে কস্ট প্রাইসকে 120% ইনক্রিজ করে আমরা পেলাম 48। সেল প্রাইস কত? 55 নিউ সেল প্রাইস, কেননা 55কে আমরা 10% ইনক্রিজ করে আমরা পেলাম 55। তো হচ্ছে এদের নিউ রেশিও কত হলো? 48:55। আমাদের এবার হচ্ছে আমাকে কী বলেছে? তার প্রফিট পার্সেন্টেজ কত? কস্ট প্রাইস কত বলো তো? 48 আর সেল প্রাইস 55। কত ডিফারেন্স? কত ইউনিটের ডিফারেন্স? 7 ইউনিটের ডিফারেন্স। তাহলে প্রফিট পার্সেন্টেজ আমরা বলতে পারবো 7 ইউনিট। কার রেসপেক্টে? সেল প্রাইস কত? 48 ইউনিট ইন্টু 100 এটা হবে হচ্ছে তার প্রফিট পার্সেন্টেজ। এটা যদি আমরা ক্যালকুলেট করি, আমরা অ্যান্সার পাবো হচ্ছে 175/12। অ্যান্সার পাবো হচ্ছে, এটা অ্যাপ্রক্স অ্যান্সার আছে 14.6%। 14.6%। তোমরা এই ভাগটা করে নিও, আমি আর করে দেখালাম না। আমরা চলে আসবো আমাদের নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 14। এ পার্সন বাইজ 5 tables and 9 chairs for ₹15,400. He sells the tables at 10% profit and chairs at 20% profit. If his total profit on selling all the tables and chairs is ₹2,080, what is the cost price of 3 chairs? কি বলেছে অঙ্কটা? যে 5টা টেবিল 9টা চেয়ার যদি সে 15,400 রুপিসে কেনে এবং টেবিলকে যদি 10% প্রফিটে এবং চেয়ারকে যদি 20% প্রফিটে বিক্রি করে, তাহলে তার টোটাল প্রফিট হচ্ছে 2080। তাহলে তার কস্ট প্রাইস, 3টে চেয়ারের কস্ট প্রাইস কত? দেখো অঙ্কটা ভাবো একটু অন্যভাবে, আমরা যেভাবে ট্র্যাডিশনাল মেথড থেকে একটু সরে এসো। 5 টেবিল
আর 9 চেয়ার, 5 টেবিল আর 9 চেয়ার, 5 টেবিল 9 চেয়ার। আচ্ছা বলো তো 5 টেবিল কত পার্সেন্ট প্রফিট এসে বিক্রি করছে? 10% প্রফিটে। আর চেয়ার কত পার্সেন্ট প্রফিটে বিক্রি করছে? 20% প্রফিট এসে চেয়ার বিক্রি করছে। কত পার্সেন্টে? 20%। ওভারঅল তার প্রফিট কত? 2080। ঠিক আছে, কিন্তু সে কিনছে কত? তার ওভারঅল কস্ট প্রাইস কত? 15,400। দেখো তো এটার 10% এর 20%, এটাকে আমি ব্রেক করতে পারি 10% প্লাস 10%। তো এখানেও 10%, এখানেও 10% আছে, এখানে 10%, এখানেও 10% আছে। তো টেবিল এবং চেয়ার 100 জন বিক্রি, 100তে কথা হবেই, ওভারঅল তো 10% প্রফিট হবেই, ওভারঅল তো 10% প্রফিট হবে। তো 15,400 এর 10% মানে কত? 1540, 1540। কিন্তু কি তার, এটা তো এই প্রফিটটা তো হবেই, কিন্তু তার প্রফিট কত হয়েছে? 2080। কত প্রফিট হয়েছে? 2080। কিন্তু আমরা 10% প্রফিটে কত পেয়েছি? 1540, 1540। তো এদের যে বিয়োগফলটা, ডিফারেন্সটা, এই এক্সট্রা যে প্রফিটটা তার কার জন্য পাচ্ছে? এই 9টা চেয়ারের জন্য, 9 চেয়ারের জন্য সে এক্সট্রা 10% প্রফিটটা পাচ্ছে। তো এখানে প্রফিট কত আসছে দেখো তো? 540। 540 হচ্ছে তার এক্সট্রা যে প্রফিটটা। 10% 5 টেবিলের উপরও প্রফিট পাবে, চেয়ারের উপরও 10% পাবে, কিন্তু তারপরেও যে এক্সট্রা পড়ে থাকছে 540, এই প্রফিটটা কার জন্য পাচ্ছে বলো তো? এই প্রফিটটা পাচ্ছে এই যে চেয়ারের জন্য। এই চেয়ারের কত পার্সেন্টের জন্য? চেয়ারের 10%-এর জন্য। তো আমি যদি শুধু অনলি চেয়ারের কথা চিন্তা করি, চেয়ারের কথা, চেয়ারের 10% মানে কত? 540। চেয়ারের 10% মানে হচ্ছে 540। আমাদের কি বলেছে? কটা চেয়ারের? 3 চেয়ার কটা কিনেছে? 9টা চেয়ারের ইয়ে হচ্ছে, 9টা চেয়ারের ক্ষেত্রে তার 10%-এর প্রফিট হচ্ছে 540, অর্থাৎ 9টা চেয়ার বিক্রি করে যে প্রফিট পেয়েছে তার 10% হচ্ছে 540। এটা বুঝতেই পারছো। তাহলে 100% কত? 100% মানে তো কস্ট প্রাইস। 100% কত হবে? 5400। এটা পাবে তার ওভারঅল কস্ট প্রাইস, 9টা চেয়ারের কস্ট প্রাইস। এবার কি বলেছে? হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ 3 চেয়ার? 9টা চেয়ারের কস্ট প্রাইস যদি হয় 5400, তো 3টে চেয়ারের কি হবে? 3 দিয়ে ভাগ হবে, 5400/3 হবে কত? হবে 18, অর্থাৎ হবে 1800 রুপিস। 1800 রুপিস। দেখো এটা কিন্তু খুব ভালো কনসেপ্ট। আমরা এক্স ধরে বা 100 ধরে অঙ্কটা করতে গেলে কিন্তু প্রচণ্ড লেন্দি হবে, অঙ্কটা কিন্তু কমপ্লিট করে উঠতে পারবো না। কিন্তু এইভাবে অঙ্কটা করলে আমরা পরীক্ষা খাতে ম্যাক্স টু ম্যাক্স 30 থেকে 35 সেকেন্ডের মধ্যে অঙ্কটা কিন্তু আমরা করে আসতে পারবো। যার যত ক্যালকুলেশন ইজি, অঙ্কটা দেখো কিছুই কোথাও কোনো ক্যালকুলেশন নেই, জাস্ট কনসেপ্ট। 10% এক্সট্রা মানে হচ্ছে সেই এক্সট্রাটা কত? 540। সেই 540, এই 10% এক্সট্রা কার জন্য? 9টা চেয়ার বিক্রির জন্য। এই 9 চেয়ারের 10% যদি 540 হয়, তাহলে তার কস্ট প্রাইস কত? 100% অবভিয়াসলি। তাহলে কস্ট প্রাইস হচ্ছে 5400। সরি, তাহলে 9টা চেয়ারের কস্ট প্রাইস যদি 5400 হয়, 3টে চেয়ারের কস্ট প্রাইস কত? 1800। তো চলে আসি নেক্সট কোয়েশ্চেন। আমাদের হয়ে গেল কোয়েশ্চেন নাম্বার 14। আশা করি কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো। আমরা চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 15। দ্য প্রাইস অফ ল্যান্ড পাসিং থ্রু 3 hands rises on the whole by 65%. If the first and second seller earn 20% and 25% profit respectively, find the profit of the third seller. দেখো তো, যদি একটা জমি ল্যান্ডের ফার্স্টে প্রাইস থাকে কস্ট প্রাইস বা ফার্স্ট প্রাইস থাকে 100, সেটা কী হয়েছে? দুবার ফার্স্ট এবং সেকেন্ড সেলারের 20% আর 25% আর্নড হয়েছে, এবং আলটিমেট কিন্তু জিনিসটার হোল 65% দাম বেড়েছে। তাহলে আর একটা যে ইনক্রিজ থার্ড সেলারের, সেই ইনক্রিজ বা থার্ড সেলারের প্রফিটটা কত? আচ্ছা 20% আর 25%, এটার
আমি আগে বার করবো ইফেক্টিভ, অর্থাৎ 20%, একবার 20%, একবার 25% ইনক্রিজ করার জন্য ওভারঅল মানে ফার্স্ট সেল একজন বিক্রি করলো, কিনলো 20% প্রফিটে, আবার একজন বিক্রি করলো 25% প্রফিটে। এই যে এখানে এসে এই যে জমিটার দাম আলটিমেট কত ইনক্রিজ করলো, কত পার্সেন্ট ইনক্রিজ করলো বার করবো। কীভাবে বার করবো? আমরা সেই যে পড়েছিলাম x + y + xy/100, এই ফর্মুলায় ফেললে আমরা পাবো x এর মান 20, দুটো ইনক্রিজ 25 + 20 × 25/100, 20 × 25/100। এখান থেকে আমরা পাবো হচ্ছে 50%। কত পাবো? 50%, অর্থাৎ ফার্স্ট সেলার এবং সেকেন্ড সেলারের পরে জিনিস ল্যান্ডের দাম টোটাল ইনক্রিজ করলো 50%, অর্থাৎ ছিল 100, সেকেন্ড সেলারের কাছে গিয়ে বা সেকেন্ড সেলার বিক্রি করার পরে গিয়ে যে জিনিসটার দাম দাঁড়ালো সেটা হচ্ছে 50% ইনক্রিজ করলো, দাঁড়ালো কত? 150। কিন্তু থার্ড সেলার যে প্রফিটটা করবে সেই পার্সেন্ট বার করতে হবে, কিন্তু আলটিমেট জিনিসটার দাম কত ইনক্রিজ করে কত হয়েছে? 65% ইনক্রিজ করেছে, তাহলে নিশ্চয়ই 165 হয়েছে। 65% যদি 100 ছিল ফার্স্টে, তো সেটা যদি তিনটে সেলারের মাধ্যমে গিয়ে 100 মানে 65% ইনক্রিজ করে, তো আলটিমেটলি তার কত ইনক্রিজ হয়েছে? ইনক্রিজ হয়ে কত হয়েছে? 165। কিন্তু আমাদের দুটো সেলারের পরে কত দেখতে পাচ্ছি? 150। তাহলে আরও 150 থেকে এই যে 165, অর্থাৎ এই যে 15-এর গ্যাপ, এটা আরও ইনক্রিজ করেছে। এই 15-এর যে গ্যাপটা ইনক্রিজ করেছে কার রেসপেক্টে বা কত এর রেসপেক্টে ইনক্রিজ করছে? 150 রেসপেক্টে, অর্থাৎ থার্ড সেলার যে বিক্রি করছে এটা থার্ড সেলার কস্ট প্রাইস, থার্ড সেলার 15 ইউনিটসে লাভ করছে, কত রেসপেক্টে? 150 রেসপেক্টে। এটা যদি 100-এ কনভার্ট করি কত পাবো? 10%। এটা পাবো 10%, অর্থাৎ থার্ড সেলার কত পার্সেন্ট প্রফিট করছে? 10%। আশা করি অঙ্কটা বোঝা গেছে। x + y + xy/100 ডবল লাগানোর কোনো দরকার নেই, আমরা ডাইরেক্ট এখান থেকে বেরিয়ে যাবো ইজি ক্যালকুলেশনে। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন। একবার x + y + xy/100কে ইউজ করে আমরা ইজি ক্যালকুলেশনে অঙ্কটা কিন্তু পেয়ে যাবো। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 16। কি বলছে? এ ফ্রুট সেলার বাইজ 700 অরেঞ্জেস অ্যাট দ্য রেট অফ 500 for 100 oranges and another variety of 500 oranges at the rate of 700 for 100 oranges and sells them at 84 per dozen, the profit percentage। কিছুই না, দেখো ফার্স্ট ক্ষেত্রে কতগুলো অরেঞ্জ কিনেছে? 700, আর সেকেন্ড ক্ষেত্রে কতগুলো অরেঞ্জ কিনেছে? 500। টোটাল অরেঞ্জ কিনছে কত? 500 + 700, 1200 সে টোটাল অরেঞ্জ কিনেছে। ঠিক আছে, এবার আগে আমি কস্ট প্রাইসটা দেখিনি, টোটাল কস্ট প্রাইস কত? দেখো 700 অরেঞ্জেস কত দামে কিনছে? 100 অরেঞ্জ 500 রুপিসে, 100 অরেঞ্জ 500 রুপিসে। তাহলে এখানে একটা অরেঞ্জের দাম কত পাবো? 500/100, ফলে 5 রুপিস। টোটাল অরেঞ্জ কিনছে কত? একটা অরেঞ্জের দাম যদি 500 হয়, টোটাল অরেঞ্জ কিনছে 700, 700 × 5। এবার সেকেন্ড টাইপটা দেখি। সেকেন্ড টাইপে কি কতগুলো কিনেছে? 500 অরেঞ্জেস, কিন্তু রেট কত? 700 রুপিস ফর 100 অরেঞ্জেস। তাহলে একটা অরেঞ্জের দাম কত? একটা কমলা অরেঞ্জের দাম কত? একটা অরেঞ্জের দাম হচ্ছে 700/100। যদি 700 টাকায় 100টা লেবু পাই, তাহলে একটা লেবুর দাম কত হবে? অবশ্যই 7 টাকা, তাহলে 7। কিন্তু টোটাল কিনেছে কতগুলো? 500। তাহলে তার কস্ট প্রাইস কত? 500 × 7। এই দুটো অ্যাড করলে আমরা কত পাবো? 3500 + 3500 আমরা পাবো 7000। এটা কস্ট প্রাইস। এবার সেল প্রাইসে দেখি। দেখো তো টোটাল লেবু কিনেছে কতগুলো, অরেঞ্জ কিনেছে কতগুলো? 1200, কিন্তু সে বিক্রি করছে কত? পার ডজন হচ্ছে 84 রুপিসে। 84 রুপিসে পার ডজনে বিক্রি করছে। তো পার ডজন মানে কত? 12টা, 12। তাহলে 12 অরেঞ্জের দাম যদি 84 হয়, একটা অরেঞ্জের দাম কত? বাই 12 অর্থাৎ হচ্ছে 7। তাহলে টোটাল কিনেছে কতগুলো? 1200 অরেঞ্জেস। তাহলে হচ্ছে টোটাল সেল প্রাইস হচ্ছে 8400। সেল প্রাইস 8400, কস্ট প্রাইস হচ্ছে 700। ডিফারেন্স কত বা লাভ কত হলো? 1400 রুপিস। 1400 রুপিস তার প্রফিট। কার কত রেসপেক্টে? কস্ট প্রাইস কত? 7000। এটার প্রফিট পার্সেন্টেজ বার করছি আমরা, প্রফিট পার্সেন্টেজ বার করতে বলেছে, তাহলে ইন্টু 100 বা 100 করার দরকারও নেই। দেখো এখান থেকে আসবে 1/5,
1/5 ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 20%। অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17। এ পার্সন সোল্ড হিজ ওয়াচ ফর 75 রুপিস অ্যান্ড গট এ পার্সেন্টেজ প্রফিট ইকুয়াল টু দ্য কস্ট প্রাইস অফ দ্য ওয়াচ ইজ। দেখো তো, একজন ব্যক্তি 75 বা 75 রুপিসে একটা ওয়াচ বিক্রি করার ফলে যে পার্সেন্ট প্রফিট পাচ্ছে সেটা কস্ট প্রাইসের ইকুয়াল। অর্থাৎ যদি সে কস্ট প্রাইস এক্স হয় তার প্রফিট পার্সেন্ট হচ্ছে এক্স। এই এক্স ধরে অঙ্কটা আমি যাবো না, এক্স ধরে অঙ্কটা গেলে ক্যালকুলেশনে প্রবলেম হবে। কেন? যদি আমাদের কস্ট প্রাইস এক্স হয় তার প্রফিট পার্সেন্টেজ কত? 100x%, তাহলে তার সেল প্রাইস কত আসবে? 100 + x বাই 100 ইন্টু বাই 100, এটা হবে তার সেল প্রাইস। এটা মানে কত আসবে? 75। এটা মানে আসবে 75 রুপিস, এটা সেল প্রাইস। কিন্তু এই ক্যালকুলেশনটা করতে গেলে আমাদের অনেক বড় ক্যালকুলেশন হবে, বা এক্সের মান এত কষ্ট করে বার করার দরকার নেই। অপশন রিড করো, দেখো তো 40%, 40 বা যদি কস্ট প্রাইস যদি তার 40 হতো তাহলে তাকে 40% প্রফিট করতে হতো। 40% কত? 40% হচ্ছে 16, 40% হচ্ছে 16, তাহলে 14 + 16 আসতো 56। মুখোমুখি হবে, আসতে পারে না, অ্যান্সার এটা হবে না। 45-এর 45%, 45-এর 45% কত হতে পারে? এটাও আসতে পারে না, কেননা 45-এর 50% হচ্ছে 22.5, 50%। বা এটা যদি 45% বারও করি আমরা, 45% আমরা পাবো হচ্ছে 20.25, 20.25। 45-এর 40% হচ্ছে 20.25, কত পাবো? 20.25। দেখো 45 × 45 তার পার্সেন্টেজ 20.25। 45-এর সঙ্গে 20.25 আমরা অ্যাড করি, কত পাবো? 65.25। হ্যাঁ, 75 আসছে না কস্ট প্রাইস, 50কে নাও। যদি 50 তার কস্ট প্রাইস হতো, সেখানে যদি সে 50% প্রফিট করতো, কারণ কস্ট প্রাইসের ইকুয়াল তার প্রফিট পার্সেন্টেজ, তাহলে 50-র 50% মানে কত? 25। দুটো অ্যাড করলে সেল প্রাইস পাবো, সেল প্রাইস হবে 75। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার সি। না এটা অ্যান্সার, না এটা অ্যান্সার, এটা তো নয়, এটা ক্যালকুলেট করার দরকারই নেই। আমরা পেয়ে গেলাম অপশন সি, 50 পেয়ে গেলাম আমাদের অ্যান্সার। তো চলে আসবে আমাদের নেক্সট কোয়েশ্চেন। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে কিন্তু এবার মানে এক্সামে যে এক্সাম প্যাটার্ন চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু ক্যালকুলেশন অনেক ফাস্ট হতে হবে, বারবার প্রত্যেকটা ভিডিওতে আমি বলেছি। তো চলে আসবে আমাদের নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18। যদি আমরা ক্যালকুলেশনে ফার্স্ট হয়, ওই অঙ্কটা করতে 10 সেকেন্ড টাইম লাগবে না, জাস্ট দেখে অ্যান্সার বলে দেওয়া যাবে। এ ভেন্ডর সেলস লেমনস অ্যাট দ্য রেট অফ 5 for 14, গেইনিং দেয়ার বাই 40%। ফর হাউ মাচ ডিড ই বাই এ ডজন অফ লেমন? দেখো আগেই বললাম, একটা অঙ্কের অঙ্ক করে এলাম। 40%-এর ফ্র্যাকশন ভ্যালু কত বলো তো? 2/5। তো আমি কি বলেছি? প্রাইস রেশিও। বা এইভাবে ভাবো, এখানে এটা এইভাবে না ভেবে এইভাবে ভাবো। কি বলেছে সে? 5 লেমনসের দাম হচ্ছে 14, সেলস বিক্রি করছে 14-এ, কত পার্সেন্ট প্রফিট করছে? 14%। তো যদি সেল প্রাইস 14 হয়, তাহলে কস্ট প্রাইস কত হবে? কি আমরা সূত্র পড়েছি? 14 × 100 বাই 100 প্লাস এসপি কত? বা 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ কত? 40%। তাহলে হচ্ছে 100/40। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাবো 10। তাহলে ওই যে 5 লেমনসের কস্ট প্রাইস কত পেলাম? 10 রুপিস। কত পেলাম? 10 রুপিস। তাহলে একটা অরেঞ্জের কস্ট প্রাইস কত? একটা ওয়ান অরেঞ্জের কস্ট প্রাইস কত? 1 লেমনের কস্ট প্রাইস কত? 2 রুপিস। 10/5, কারণ এখানে 5 সে লেমন বিক্রি করছে, তো তার দাম হচ্ছে 10 রুপিস কস্ট প্রাইস, তাহলে একটা হচ্ছে 2 রুপিস। এবার কি বলেছে? ফর হাউ মাচ ডিড ই বাই এ ডজন অফ লেমন? তাহলে যে 1 ডজন লেমন কত টাকায় কিনেছে? বাই মানে তার কস্ট প্রাইস কত? 1 ডজন লেমন মানে হচ্ছে কটা লেমন? 12টা। তাহলে একটার দাম যদি 2 টাকা হয়, 12টার দাম কত? 12-এর দাম কত?
12 into 2 24 rupees। অ্যান্সার হলো অপশন নাম্বার সি। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19-এ। A shopkeeper blends two varieties of tea, one costing 18 per kg and another costing 20 per kg in the ratio 5:3. If he sells the mixture 21 per kg, then what is the gain percentage? খুব ইজি অঙ্ক। দু প্রকারের যে চায়ের ব্লেন্ড আছে, মিশ্রণ আছে, একটা হচ্ছে মিশ্রণ করছে দু প্রকার চা, একটার দাম হচ্ছে 18 রুপিস পার কেজি আর একটা হচ্ছে 20 পার কেজি। 18 রুপিস পার কেজিকে কত ইউনিটে নিচ্ছে? 5 ইউনিটে। দু প্রকারকে কত করছে? 5 ইউনিট। তাহলে তাদের কোয়ান্টিটি কত? 5:3। কিন্তু এর প্রাইস কত? 18 রুপিস পার কেজি। এর প্রাইস কত? 20 রুপিস পার কেজি। এতে কি গেল? কস্ট প্রাইস। তাহলে ওভারঅল কস্ট প্রাইস কত আসছে? 5 × 18। যদি আমরা ভেবে নিই 5 ইউনিটস 5 কেজি সে কিনেছে, চা মিশিয়েছে, ব্লেন্ড করেছে ফার্স্ট প্রকারে, ফার্স্ট টাইপের, তাহলে আসবে কস্ট প্রাইস হবে 5 × 18 মানে 19। তো সে সেম কেজি যদি 3 কেজি যদি সে সেকেন্ড টাইপের টি মিক্সড করে, তাহলে 3 × 20 60, তাহলে এলো কত? 150। কিন্তু বলেছে কি বিক্রি করেছে কত? মিক্সচার 21 পার কেজি। তার টোটাল কত কেজি তার মিক্সচার ছিল? 8 কেজি। তার যদি 1 কেজির দাম হয় 21, তো 8 কেজির দাম কী হবে? 8 × 21 সেল প্রাইস 168। তাহলে প্রফিট কত? 18 রুপিস। 18 রুপিস প্রফিট আউট অফ কস্ট প্রাইস কত? 150 ইন্টু 100, 150 50 দিয়ে যদি ক্যান্সেল করি 3 2 3 6, তাহলে 6 × 2 হচ্ছে 12%। কী পেলাম? 12%। অ্যান্সার পাবো অপশান নাম্বার ডি। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20। A dealer sold 3/4 of his article at a gain of 24% and the remaining at CP. Percentage of gain in the whole transaction. যে 3/4 আর্টিকেল সে 24% গেনে বিক্রি করছে এবং রিমেনিংকে কস্ট প্রাইসে বিক্রি করছে। পার্সেন্টেজ অফ দ্য গেইন হোল ট্রানজ্যাকশন। দেখো আমরা রেশিও মেথড অঙ্কটা করবো। 3/4 অর্থাৎ তার কাছে যদি তার টোটাল 4 পিস বা 4 ইউনিট আর্টিকেল থাকে, তার 3 ইউনিট সে বিক্রি করছে কত টাকায়? 24% প্রফিটে। বাকি যে 1 ইউনিট সেটা কী করছে? কস্ট প্রাইস। তাহলে কোনো প্রফিট লস হয়নি, তাহলে 0% প্রফিট। তাহলে তার ওভারঅল গেইন পার্সেন্টেজ কত হোল ট্রানজ্যাকশনে? তাহলে 3 × 24। আমি বারবার তোমাদেরকে মানে ডেভিয়েশন মতো শিখিয়েছি। 3 × 24 মানে কত? 72। তাহলে ওভারঅল কত প্রফিট পেলাম? এখানে তো কোনো প্রফিট পাবো না। তাহলে ওভারঅল 3 ইউনিটের জন্য আমি পেলাম 72% প্রফিট। বা 1 ইউনিটে যেমন 24 হয়, তাহলে 3 × 24 72। কিন্তু ওভারঅল টোটাল অ্যামাউন্ট কত আছে? 3 + 1 4, বা এখানে 4 ইউনিট টোটাল অ্যামাউন্ট আছে বা কোয়ান্টিটি আছে। তাহলে 72/4 পুরো ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে। 72/4 পুরো ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে। তাহলে কত হবে? 18%। 18%। জাস্ট 15 সেকেন্ড লাগবে না অঙ্কটা করতে। অ্যান্সার হবে অপশন নাম্বার বি। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 21। The selling price of 20 articles is equal to the cost price of 22 articles. The gain percentage. এই অঙ্কটার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে যে এই অঙ্কগুলো আসে ইজি অঙ্ক, কিছুই না, সেল প্রাইসকে কস্ট প্রাইস ধরবে। অর্থাৎ দেখো একটু আগে তোমাদেরকে একটা আমি কনসেপ্ট দিয়ে এলাম যে, বা কনসেপ্ট বুঝিয়ে এলাম যে কোয়ান্টিটি যা থাকবে প্রাইস তার রিভার্স হবে। তো কোয়ান্টিটির কথা যদি আমি চিন্তা করি, তো সেল প্রাইস আর কস্ট প্রাইসের কোয়ান্টিটি কত? যদি এখানে কস্ট প্রাইস লিখি আর এখানে সেল প্রাইস লিখি, তো সেল প্রাইসের কোয়ান্টিটি কত? 20 আর্টিকেল। কস্ট প্রাইসের কোয়ান্টিটি কত? 20 আর্টিকেল। এর রিভার্সে হবে প্রাইস, তবে আমি প্রফিটটা পাবো। রিভার্স যদি প্রাইস হবে 22, এর রিভার্স হবে 20, তাহলে কস্ট সেল প্রাইসে কত হবে? 22, কস্ট প্রাইস 20। কত ইউনিটের ডিফারেন্স? 2 ইউনিট। 2 ইউনিটের ডিফারেন্স। কস্ট প্রাইস কত? 20 ইউনিট, প্রফিট হচ্ছে 2 ইউনিট। রিভার্স হবে, আমি আগে একটা অঙ্কে বলে এসেছি কনসেপ্টটা। তাহলে 2/20 মানে কত? 1/10। 1/10 কার ফ্র্যাকশন ভ্যালু? 10%-এর ফ্র্যাকশন ভ্যালু। তাহলে অ্যান্সার হবে প্রফিট পার্সেন্টেজ
10%। আমরা চলে এসেছি আমাদের নেক্সট কোয়েশ্চেন নাম্বার 22-তে। কি বলেছে, বাই সেলিং 100 পেন্স এই শপকিপার গেইনস দ্য সেলিং প্রাইস অফ 40 পেন্স হিজ গেইন পার্সেন্টেজ। দেখো বলেছে যে 100 পেন বিক্রি করার মানে যে বিক্রি করে যে তার 40 পেনের যেটা সেলিং প্রাইস বা সেল প্রাইস সেইটা সে প্রফিট করেছে। তো 100 পেনের যদি আমরা সেল প্রাইস ধরি 100, তাহলে তার প্রফিট কত? এটা তো সেল প্রাইস। প্রফিট কত? প্রফিট হচ্ছে তার 40 পেনের যে সেল প্রাইস সেটা, তাহলে 100 একটা পেনের যদি সেল প্রাইস 1 ইউনিট হয় তাহলে 40 পেনের সেল প্রাইস কত হবে? 40 ইউনিট। এটা তো প্রফিট। তাহলে কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস হচ্ছে সেল প্রাইস মাইনাস প্রফিট। সেল প্রাইস কত? 100, প্রফিট হচ্ছে 40। তাহলে সেল প্রাইস মাইনাস প্রফিট বিয়োগ করলে আমরা পাবো কত? কস্ট প্রাইস 60। আমাকে প্রফিট পার্সেন্টেজ বার করতে বলেছে। প্রফিট পার্সেন্টেজ, প্রফিট কত? 40, কস্ট প্রাইস কত? 60, কত আসবে? 2/3। 2/3 কার ফ্র্যাকশন ভ্যালু? 66.66 বা 66.67 যেটাই বলো, এটার ফ্র্যাকশন ভ্যালু। অ্যান্সার হলো অপশন নাম্বার এ। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 23। ইফ দ্য কস্ট প্রাইস of 16 tables be equal to the sale price of 12 tables, the gain percentage দেখো অঙ্কটা আগের মতো একই অঙ্ক। এই অঙ্কটা তোমাদের জন্য হোম টাস্ক দেওয়া থাকলো। তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাবে যে এটার অ্যান্সার কত। তোমাদের কি আছে এটা প্র্যাকটিসের জন্য ছেড়ে রাখলাম, যেহেতু একই রকম অঙ্ক আমরা করে এলাম। তো চলে আসবো আমাদের নেক্সট কোয়েশ্চেন নাম্বার 24। A seller sells 2 articles at ₹15 each. He earned a profit of 20% on one article and suffered a loss of 20% on the other. Net profit on loss. দেখো এইরকম যদি ডেটা থাকে, এই অঙ্কের অন্য ডেটা দিয়ে এই একই টাইপসের অঙ্ক কিন্তু অ্যান্সার চেঞ্জ হবে। যদি ভালো করে বুঝে নাও, যদি সেল প্রাইস ইকুয়াল হয়, সেল প্রাইস দুটো একই বলেছে 1500, একটা বিক্রি করেছে 20% প্রফিটে, একটাকে 20% লসে, তাহলে নেট প্রফিট অ্যান্ড লস কত? দেখো প্রফিট হচ্ছে 20%, যদি দুটো ক্ষেত্রেই একটা বিক্রি করে যত পার্সেন্ট প্রফিট হচ্ছে আর একটা বিক্রি করে তত পার্সেন্টই লস হয়, সেক্ষেত্রে কিন্তু আমি যে রুলসটা বলছি কাজে লাগবে। কিন্তু যদি প্রফিট এবং লস পার্সেন্টেজ আলাদা হয়, সেক্ষেত্রে কিন্তু অঙ্কটা পুরো চেঞ্জ হয়ে যাবে। তো আমরা সেটাও কিন্তু পরের কোনো অঙ্কে তোমাদের সঙ্গে ডিসকাস করব। তো এইরকম যদি ডেটা থাকে যে দুটোই প্রফিট পার্সেন্টেজ এবং লস পার্সেন্টেজ একই, সেক্ষেত্রে অ্যান্সার হবে -a²/100। মাইনাস কেন? সবসময় এখানে ক্ষেত্রে লসই হয়, গেনের কোনো প্রশ্ন নেই, সেই হলো মাইনাস। a² মানে হচ্ছে যত পার্সেন্ট প্রফিট বা লস হচ্ছে, কত পার্সেন্ট প্রফিট বা লস হচ্ছে? 20%, তার স্কোয়ার বাই 100। 20%-এর মান হচ্ছে 400/100। এগুলো মাইনাস দিয়ে নাও যেহেতু লস, তাহলে -4। তাহলে কত আসছে? 4% লস। অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 25। A shopkeeper purchased some books from publication worth 750. Because of some reason, he had to sell 2/5 part of the books at 15% loss, on which gain he should sell his rest of the books so that he gets neither gain or loss nor loss. দেখো এই কত টাকায় কিনেছে এসব নিয়ে আমাদের মাথা খারাপ করার কোনো দরকার নেই। আমাদের প্রশ্ন হচ্ছে যে সে যদি তার টোটালের 2/5 পার্ট 15% লসে বিক্রি করে, তাহলে তাকে বাকি অংশটা কত টাকা প্রফিটে বিক্রি করতে হবে, যাতে তার টোটালে কোনো প্রফিট বা লস না হয়, সে কস্ট প্রাইসটা যেন পেয়ে যায়। আমরা ডেভিয়েশন মেথড বা এরকম অঙ্ক কিন্তু একটু আগে করে এলাম। তো দেখো 2/5 যদি টোটাল তার 5 ইউনিট আর্টিকেল থাকে, তার মধ্যে সে কী করেছে? 5 ইউনিটের টোটাল যদি 5 ইউনিট থাকে, 5 ইউনিটের 2/5 মানে কত? 2 ইউনিট। এটা সে কী করেছে? 15% লসে বিক্রি করেছে, 15% লসে। বাকি প্রশ্ন হচ্ছে বাকি 3 ইউনিটকে কত টাকায় বিক্রি করলে তার কোনো লস বা গেইন হবে না। দেখো তো সে কত 15%-এর লসে বিক্রি করার জন্য তার আলটিমেট একটা ইউনিটে যদি 15% লস হয়, এইভাবে ভাবো
এভাবে ভাবো যে এক ইউনিটে যদি 15% বা 50 ইউনিট লস হয় তাহলে ওভারঅল তার কত লস হবে? 2 × 15 মানে 13 লস। এই যে লসটা ইউনিট হচ্ছে 13 লস, এটা কি 30 লস, এই লসটাকে কী করতে হবে? তাকে কিন্তু এই যে বাকি 3 ইউনিট জিনিসটা বইগুলো পড়ে আছে সেটার উপরে তাকে কিন্তু প্রফিট করতে হবে। তাহলে তাকে 3 ইউনিটে কী করতে হবে? 30 প্রফিট করতে হবে। তো 3 ইউনিটে যদি 30 প্রফিট করতে হয় তাহলে প্রফিট কত করতে হবে? কত পার্সেন্ট? 30/3 অর্থাৎ 10%। এটাই তো ডেভিয়েশন রুলসের মজা। এক্স ধরতে হবে না বা কোনো 100 ধরতে হবে না, এটাই তো ডেভিয়েশন বা রেশিও মেথডের মজা। এটা কিন্তু একটা টাইপের ডেভিয়েশন মেথড বা রেশিও মেথড যেটাই বলো, যে তার যদি আমি ধরে নিলাম 15% ছেড়েই দাও, পার্সেন্টটা ছেড়েই দাও, সে 15 ইউনিট একটা জিনিস বিক্রি বইয়ের জন্য 15 ইউনিট সে লস করেছে, তাহলে দুটোতে যে 30, তাহলে তাকে এই যে 30 লসটা তাকে ওই 3টে থেকে তুলতে হবে, তাহলে 30/3 তাহলে 10% প্রফিট। অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার এ। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 26-এ। Shreya goes to a shop to buy a mobile phone costing 39,123. The rate of sales tax is 15%. He tells the shopkeeper to reduce the price of mobile to such an extent that she has to pay 39,123 inclusive of sales tax. Find the percentage reduction needed in the price of the mobile to justify his requirement. অঙ্কটা বলেছে একজন শ্রেয়া একটা দোকানে গিয়ে একটা মোবাইল কিনতে গিয়েছে, মোবাইলের দাম বলছে 39,123, কিন্তু তার উপরে সেকে 15% সেলস ট্যাক্স দিতে হবে। কিন্তু সে বলছে না, আমি তা দেবো না, আমাকে এমন করে জিনিসটার দাম কমিয়ে দিন যাতে আমি কেবলমাত্র ওই যে দাম 39,123 ওটুকুই দেবো। তাহলে তার যে রিকোয়ারমেন্ট ওটাকে যদি তার ফুলফিল করতে হয় তাহলে কত টাকা তার দাম বা পার্সেন্টেজ রিডাকশন করতে হবে। দেখো তো, এই যে তোমার 39,123 সব জাস্ট কনফিউজ করার জন্য। একটা জিনিসের কস্ট প্রাইস যদি 100 বা প্রাইস যদি 100 হয়, সেটাকে যদি সেলস ট্যাক্স দিয়ে 15% সেলস ট্যাক্স দিতে হয় তাহলে দাম কত দাঁড়াবে? 115% বা 115 ধরে নাও, 115। কিন্তু সে বলছে আমি তা করবো না, আমাকে এই 100-এ দিতে হবে। তো 115 থেকে যদি 100-এ আসতে হয় তাহলে এই 15 রিডিউস করতে হবে। এই 15 রিডিউসটা কত রেসপেক্টে করতে হবে? 115-এর রেসপেক্টে। কত? 115-এর রেসপেক্টে, কারণ 15% সেলস ট্যাক্স দাঁড়ালে দাম বাড়বে, দাম দেওয়া হবে 115, তাহলে 115-এর রেসপেক্টে করতে হবে। তাহলে কত পার্সেন্ট কমাতে হবে? ইন্টু 100, তাহলে 300/23, 300/23 অ্যান্সার আসবে তোমাদের অ্যাপ্রক্সে অ্যান্সার আসবে। তো অ্যান্সারটা আসবে হচ্ছে অপশন নাম্বার বি। তোমরা ভাগটা করে নেবে, এটা করে সময় নষ্ট করলাম না, অ্যান্সার আসবে অপশন নাম্বার বি অর্থাৎ 13.04%। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 27। An article is sold at a certain price. If it is sold at 33 and 1/3% of this price, there is a loss of 33 and 1/3%. What is the percentage profit when it is sold at 60% of the original selling price? এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেনটা কিন্তু কিছুই নেই, দেখো বা একটু কিন্তু মানে ভাবতে হবে কোয়েশ্চেনটাই। সোল্ড অ্যাট 33 and 1/3% অফ দিস প্রাইস। তো দেখো 33 and 1/3% ফ্র্যাকশন ভ্যালু কত? 1/3। তো অরিজিনাল সেল প্রাইস যেটা তার সঙ্গে যে সেল প্রাইসটা তাকে বিক্রি করতে হচ্ছে, এদের রেশিও কত বলো তো? ইফ ইট ইজ সোল্ড অ্যাট 33 and 1/3% অফ দিস প্রাইস, তাহলে অরিজিনাল প্রাইসে যদি 33 and 1/3% প্রফিটের ইয়েতে দামে বিক্রি করতে হয়, কত লস সেটা বাদ দাও, আগে অরিজিনাল প্রাইস কত? যদি 3 ইউনিট হয় তাহলে তাকে সেল প্রাইস কত রাখতে হবে? 1 ইউনিট। অর্থাৎ অরিজিনালের সেল প্রাইসের সঙ্গে
নর্মাল সেল প্রাইসের রেশিও হবে 3:1। এবার বলছে এই দামে বিক্রি করার জন্য তাকে সেল কত করতে হচ্ছে 1 ইউনিটে, তাকে করছে কি তার দেয়ার ইজ এ লস অফ 33 and 1/3%। এবার দেখো এই যে সেল কস্ট প্রাইস তার যেটা ছিল আর যে এই যে সেল প্রাইস যেটা ছিল বিক্রি করলো নিউ সেল প্রাইস, তাদের রেশিওটা বার করা আগে। তার প্রফিট বা লস বলেছে কত 33 and 1/3%। 33 and 1/3%-এর ফ্র্যাকশন ভ্যালু কত 1/3, লস 1/3। তাহলে আমি কি বলেছি ডিনোমিনেটরে যে থাকবে সে কস্ট প্রাইস, তো কস্ট প্রাইস যদি 3 হয় তাহলে সে তার কত ইউনিট লস হচ্ছে 1 ইউনিট লস, তাহলে সেল প্রাইস কত হবে তার 2, সেল প্রাইস হবে 2। কিন্তু এই সেল প্রাইসটা এই সেল প্রাইস টু ইকুয়াল, তাহলে আমাকে এই দুটো ইকুয়াল করতে হবে, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে 6:2। তাহলে দেখো অরিজিনাল এসপি যদি 6 ইউনিট হয় তাহলে এমনি এসপি যদি 2 ইউনিট হয় তাহলে কস্ট প্রাইস হবে 3 ইউনিট। এটা আমরা কিন্তু দেখতে পেলাম। এবার বলছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ প্রফিট হোয়েন ইট ইজ সোল্ড অ্যাট 60% অফ দ্য অরিজিনাল সেলিং প্রাইস। দেখো অরিজিনাল সেল প্রাইস কত 6 ইউনিট, তার 60% যদি আমি এটাকে বিক্রি করি তাহলে 6 × 60%, কিন্তু সেল কস্ট প্রাইস কত 3 ইউনিট, এদের রেশিওটা বার করো। 60 × 60% 3 ইউনিটের রেশিও যদি করি তাহলে 60 × 60/100, 6-এর 60%, 6 ইউনিটের 60%। তা এটা হচ্ছে তার নিউ একটা নতুন যে নিউ এসপি, অরিজিনাল এসপি থেকে অরিজিনাল এসপি ছিল এটা, সেটা 60% যদি বিক্রি করে এটা, তার সঙ্গে কস্ট প্রাইস কত 3, এটা যদি রেশিও বার করি আমরা কী পাবো 6 × 60%, পার্সেন্ট মানে কত বাই 100:3, তাহলে পাবো কত হচ্ছে, এটা ক্যালকুলেশন করলে পাবো রেশিও আশা করি তোমরা বার করতে জানো। 60 × 60%-এর রেশিও যদি বার করতে যাই তাহলে 60 × 60/100, এখানে কত হচ্ছে 3/3, এটা কত আসলো আলটিমেটলি 6:5, কত আসলো 6:5। তাহলে নিউ যে এসপি আর যে কস্ট প্রাইস, নিউ এসপি যেটা আমরা পেলাম, নিউ এসপি আর যেটা কস্ট প্রাইস রেশিও কত হলো 6:5। এবার বলেছে আমাকে তাহলে প্রফিট পার্সেন্টেজ কত, কস্ট প্রাইস কত 5, নিউ এসপির সঙ্গে কস্ট প্রাইসের ডিফারেন্স কত 1 ইউনিট, কস্ট প্রাইস 5, তাহলে 1/5, এটা হচ্ছে প্রফিট পার্সেন্টেজ। 1/5 কার ফ্র্যাকশন ভ্যালু, অপশন নাম্বার সি 20%-এর ফ্র্যাকশন ভ্যালু। তাহলে পেয়ে গেলাম 27। কোয়েশ্চেন নাম্বার পাবো 28-এ যাবো আমরা। কোয়েশ্চেন নাম্বার 28 তোমাদের দেখো একই রকমের অঙ্ক, এই অঙ্কটা আমি তোমাদের হোম টাস্কের জন্য ছাড়লাম, বা তোমরা এটা অ্যান্সার কমেন্ট বক্সে জানিও কত হবে। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 29-এ। অ্যান আর্টিকেল পাসিং থ্রু 2 hands ইজ সোল্ড অ্যাট এ প্রফিট অফ 40% at the original cost price. If the first dealer makes a profit of 20%, then the profit percent made by the second dealer. দেখো এরকম অঙ্ক কিন্তু 2-3টে আমরা করে এলাম, 2-3টে এরকম অঙ্ক কিন্তু আমরা করে এলাম, যে একটা ল্যান্ডের 3টে সেলার, এখানে 2টো সেলার বলেছে, তো এই অঙ্কটা তোমরা নিজেরা কিন্তু প্র্যাকটিস করে নিতে পারবে বা নিজেরা পারবে। অ্যান্সার হবে অপশন নাম্বার বি। তো চলে আসবো, তোমরা নিজেরা ট্রাই করবে। যদি কোনো যে অঙ্কগুলো আমরা স্কিপ করে যাচ্ছি বা তোমাদের জন্য ছেড়ে রাখছি সেটা কোনোটা নিয়ে যদি কোনো রকম ডাউট থাকে তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাবে ভিডিওর, আমরা ইন্ডিভিজুয়ালি তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করার সম্পূর্ণ চেষ্টা করব। আমরা চলে এসেছি আমাদের কোয়েশ্চেন নাম্বার 30-তে। কী বলেছে, এই ট্রেডার পারচেসেস এ ওয়াচ অ্যান্ড এ ওয়াল ক্লক ফর ₹390. He sells them making a profit of 10% on that watch and 15% on the wall clock. He earns a profit of 51.50. The difference between the original prices of the wall clock and the watch is equal to. দেখো এই অঙ্কটা কিন্তু আমরা একই ধরনের অঙ্ক করে এলাম, সেখানে আমাকে টেবিল আর চেয়ার দিয়েছিল, আমাকে 3টে চেয়ারের দাম বার করতে বলেছিল, কিন্তু এখানে কি বলেছে যে ওয়াল ক্লক আর ওয়াচের অরিজিনাল যে প্রাইস সেটার ডিফারেন্স বার করতে। তো দেখো তো ওয়াল মানে যদি আমরা চিন্তা করি ওয়াচের কথা, এটা ওয়াচ আর একটা হচ্ছে ওয়াল ক্লক। ওয়াচটা কত পার্সেন্ট প্রফিটে বিক্রি করছে সে, ওয়াচ বিক্রি করছে 10%,
আর ওয়াল ক্লকে কত পার্সেন্ট? 15%। ওয়াল ক্লক হচ্ছে 15%। তো ওভারঅল তো 10 + 15 5, এটা লিখতেই পারি। তো ওভারঅল তো সে 10% প্রফিট পাচ্ছেই, কিন্তু আর কস্ট প্রাইস কত? 390। কস্ট প্রাইস কত? 390। এর 10% মানে কত? 39। কিন্তু তার টোটাল প্রফিট কত হয়েছে? 51.5। তাহলে এক্সট্রা যে প্রফিটটা 51.5 থেকে যে 3.39 বাদ দিলে যে প্রফিটটা, অর্থাৎ 12.5 রুপিসের প্রফিট, এটা কার জন্য আসছে? এই যে এক্সট্রা 5% ওয়াল ক্লকের জন্য। এক্সট্রা 5% ওয়াল ক্লকের জন্য হচ্ছে এটা এক্সট্রাটা। তাহলে ওয়াল ক্লকের দাম কত হচ্ছে? 5। ওয়াল ক্লকের 5% মানে আমরা একইভাবে জানি কত? এই যে এক্সট্রা প্রফিট 12.5। তাহলে ওয়াল ক্লকের কস্ট প্রাইস কত? 100%। এর 100% মানে কত আসছে? 12.5 × 20, অর্থাৎ আসবে 250। কত আসবে? 250। এটা কার কস্ট প্রাইস? ওয়াল ক্লকের। ওয়াল ক্লকের কস্ট প্রাইস কত হলো? 250। টোটাল দুটো জিনিসের দাম কত ছিল? 390। তাহলে সেখান থেকে 250 বাদ দিলে 140 হচ্ছে কার প্রাইস? এই ওয়াচের প্রাইস হচ্ছে 140। এবার আমি কী চেয়েছি? দ্য ডিফারেন্স অফ দ্য ওয়াল ক্লক অ্যান্ড দ্য ওয়াচ, দ্য ডিফারেন্স বিটুইন দ্য অরিজিনাল প্রাইস। তাই 140 আর 250 ডিফারেন্স কত? 110। 250 আর 140 ডিফারেন্স কত? 110। অ্যান্সার হলো অপশান নাম্বার এ। কোশ্চেন নাম্বার 30 অ্যান্সার হলো অপশন নাম্বার এ। চলে আসবো নেক্সট কোশ্চেন নাম্বার 31-এ। A person bought 2 bicycle for rupees 1600 and sold the first at 10% profit and the second at 20% profit. If he sold the first at 20% profit and the second at 10% profit, he would get rupees 5 more. The difference in the cost price of the first bicycle. দেখো তো এরকম মজার অঙ্ক। দুটো বাইসাইকেল কিনেছে, ধরো একটা বাইসাইকেল এ, একটা বাইসাইকেল বি। ফার্স্ট কেসে কি বলছে? ফার্স্ট বাইসাইকেলে সে 10% প্রফিট করছে। কত পার্সেন্ট? 10%। সেকেন্ড বাইসাইকেল কি করছে? 20% প্রফিট। 20কে আমরা লিখতে পারি 10 + 10, and the second at 10% profit. He would get, এবার যদি বলছে যদি এটা রিভার্স হতো, যদি ফার্স্টটাকে সে 20%, সেকেন্ড কেসে যদি সে ফার্স্টটাকে 20% প্রফিটে বিক্রি করতো, ফার্স্টটাকে যদি সে 20% প্রফিটে বিক্রি করতো, তাহলে আমরা কীভাবে লিখতে পারি? 10 + 10%, ব্রেক করে দিলাম। আর যদি সেকেন্ডটাকে সে বিক্রি করতো কত? 10% প্রফিটে, তাহলে সে 5 টাকা বেশি পেত। হি উড গেট 5% মোর। দেখো তো এখানে ওভারঅল তো এর 10% 20%, ওভারঅল 10% তো প্রফিট পাবেই। এখানেও তো এর 10% ওভারঅল 10% তো প্রফিট পাবেই পুরো টাকাটার উপরে। কিন্তু যে এক্সট্রা 5% প্রফিটটা পাচ্ছে, সেটা কেন পাচ্ছে? এক্সট্রা 5% প্রফিট দিচ্ছে এই যে সেকেন্ড কেসে এস বাইসাইকেল, ফার্স্ট বাইসাইকেল যেটা, তার যে 10%, ফার্স্ট বাইসাইকেলকে আমরা এ দিয়ে লিখেছি, এর যে 10% এইটা, এবং বি এর যে 10% হচ্ছে ফার্স্ট কেসে, এই দুটো ডিফারেন্স হচ্ছে 5। এই দুটো ডিফারেন্স হচ্ছে 5 বি এর 10%-এর। এ আর বিকে যদি আমরা ধরে নিলাম একটু কস্ট প্রাইস, ফার্স্ট বাইসাইকেলের কস্ট প্রাইস যদি এ ইউনিট হয় বা এ হয়, আর সেকেন্ডে যদি বি হয়, আর তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে ওভারঅল তো দুটো কেসে 10% প্রফিট হচ্ছে, কিন্তু যে 5 রুপিস এক্সট্রা প্রফিট, এটা কার জন্য পাচ্ছে? সেকেন্ড কেসে 5 রুপিস এক্সট্রা পাচ্ছে কিসের জন্য? যে সেকেন্ড কেসে যে 10% এ বাইসাইকেলটাকে বিক্রির জন্য, আর ফার্স্ট কেসে যে বি বাইসাইকেল 10%, এদের ডিফারেন্স তো 5 রুপিস। তাহলে আমাকে কী বার করতে বলেছে? দ্য ডিফারেন্স ইন দ্য কস্ট প্রাইস অফ দ্য 2 বাইসাইকেল। তো দেখো তো এইটা মানে কত? 5 রুপিস। তাহলে এ মাইনাস বি, এ মাইনাস বি 10% কমন, অর্থাৎ এ মাইনাস বি এর 10% মানে হচ্ছে কত? 5 রুপিস, তাই তো? তাহলে এ মাইনাস বি কত আসবে? 5 বাই 10 × 100, তাই তো? 10% যদি এ আর বি এর 10% যদি 5 হয়, তাহলে এ মাইনাস বি কত আসবে? 5 × 10% এদিকে আসবে, ওপরে 100 হবে পার্সেন্টের জন্য, তাহলে আলটিমেটলি আসবে কত? 50 রুপিস। দেখলে কত সহজ অঙ্কটা হয়ে গেল। এটা যদি আমরা এক্স ধরে
100 ধরে দুটো বিয়োগ করে 16, অর্থাৎ এই যে আলটিমেটলি 16 এর কোনো দরকারই নেই অঙ্কটা করতে গিয়ে। আমরা যে 5 রুপিস এক্সট্রা প্রফিট পাচ্ছি কার জন্য, সেকেন্ড বাইসাইকেলকে 10% এবং ফার্স্ট বাইসাইকেলের সেকেন্ড কেসে ফার্স্ট বাইসাইকেলের যে 10% এবং ফার্স্ট কেসে যে সেকেন্ড বাইসাইকেলের 10%, এদের ডিফারেন্সের জন্য। কারণ এই কেসে আমি 5 রুপিস এক্সট্রা পাচ্ছি। হয়ে গেল অ্যান্সারটা। তো চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। আমরা চলে আসবো আমাদের নেক্সট কোয়েশ্চেনে। এখানে একটু ভুল হয়েছে, এটা হবে এর জায়গায় বি হবে, বি এর জায়গায় এ হবে, কারণ 10 সেকেন্ড বাই সেকেন্ড কেসে তার এক্সট্রা হয়েছে, তো 10% অফ এ, এটা মনে হচ্ছে 5। আলটিমেটলি ডিফারেন্স বি মাইনাস এ, এটাও তো ডিফারেন্স, সে আলটিমেটলি আসবে একইভাবে 50 রুপিস। অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 34-এ। 32 next question. A person sold a table at a profit of at a gain of 15%. Had he bought it for 25% less and sold it for 60 less, he would have made a profit of 32%. The cost price of the table was. দেখো এরকম অঙ্ক আমরা একই রকম করে এলাম। অঙ্কটা তোমরা নিজেরা ট্রাই করবে, কেননা পার্সেন্টেজ ধরে আমরা কিন্তু অঙ্কটা করে এসেছি একই ধরনের অঙ্ক। এই অঙ্কটা তোমরা নিজেরা ট্রাই করবে। অ্যান্সার হবে হচ্ছে অঙ্কটা কী হবে, সেই যেটা আমরা পার্সেন্টেজের ধরে ডবল পার্সেন্টেজ ধরে যে অঙ্কটা করেছিলাম ঠিক সেইভাবেই কিন্তু অঙ্কটা হবে। একটা পার্সেন্টেজ, একটা এই অর্থাৎ কস্ট প্রাইসকে 100% ধরলাম, তাহলে গেন হচ্ছে 115%, বট ফর 25% লেস, অর্থাৎ যদি নিউ কস্ট প্রাইস 75 হয়, সোল্ড ইট 60 লেস, এটা সোল্ড প্রাইস -60, তাহলে হি হ্যাভ মেড হ্যাভ প্রফিট অফ 32%। 32% তাকে প্রফিট করতে হবে, এর উপর 32% প্রফিট হবে। আলটিমেটলি কত আসবে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার অঙ্ক ছিল। অর্থাৎ 99 এগুলো 99, তাহলে এই 99 আর এটা ইকুয়াল, এখান থেকে অ্যান্সার আসবে 99% ইজ ইকুয়াল টু আসবে 115% মাইনাস 60 রুপিস, এটা কিন্তু রুপিস, এটা হচ্ছে রুপিস। তাহলে 16%, এটা যদি এই করেই ক্যালকুলেট করি 16% সমান আসবে 60। তাহলে এখান থেকে আমরা বার করবো কি, কস্ট প্রাইস বার করতে বলেছে আমাদেরকে 100% মানে হচ্ছে 60/16 ইন্টু 100। তো আমাদের অ্যান্সার আসবে আলটিমেটলি হচ্ছে 375, অপশন নম্বর সি। কোয়েশ্চেন নম্বর 33-তে আমরা চলে আসবো। এ পার্সন বট 8 কুইন্টাল অফ রাইস ফর এ সার্টেন প্রাইস, certain rupees. After a week he sold 3 quintal of rice of at 10% profit, 3 quintal of rice with neither profit nor loss, and 2 quintal 5% loss in this transaction. What is the profit? দেখো ডেভিয়েশন মেথডে করবো। 3 কুইন্টাল ফার্স্ট উইকে সে কী করেছে, 3 কুইন্টালকে 10% প্রফিটে বিক্রি করেছে। সেকেন্ডে কী করেছে, 3 কুইন্টালকে সে কোনো প্রফিট লস কিছুই করেনি, তাহলে 0%। বাকি পড়ে থাকলো কত, 3 + 3 6, 8 - 6 2 কুইন্টাল। 2 কুইন্টালকে কী করেছে, 5% লসে বিক্রি করেছে, তাহলে হচ্ছে -5। এবার আমি বলেছিলাম ডেভিয়েশন মেথড অঙ্কগুলো করতে, তার ওভারঅল প্রফিট আর লস বার করতে। দেখো এটা ডেভিয়েশন মেথডে যাওয়ার দরকার নেই। 3 × 10 কত হয়, 30, এখানে 30 প্রফিট, এখানে 0 প্রফিট। 2 × 5 -10 লস, এটা কী হবে, প্রত্যেকের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে, অর্থাৎ 8 কুইন্টালের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে, অর্থাৎ 20/8। তাহলে অ্যান্সার হবে 2.5%। 2.5%। আমরা কিন্তু ডেভিয়েশন মেথডে অঙ্ক করে এসেছি বারবার, বা এরকম মেথডে। এটা ডেভিয়েশন মেথডে গেলাম না, কেননা সেরকম বড় বড় কোনো ক্যালকুলেশন নেই বলে ডাইরেক্ট করে দেওয়া যাবে। তাহলে অ্যান্সার হলো 2.5%। হ্যাঁ, আমাদের অ্যান্সারগুলো একটু ভুল আছে। এটা হচ্ছে অপশন সিটা 2.5 করে নিয়ে অ্যান্সার হচ্ছে অপশন সি, 2.5 হবে অ্যান্সার। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 34-এ। A bookseller sells at a gain of 10%. Had he bought it at 4% less and sold it for 6 more, he would have gained
118 and 3/4% দ্য কস্ট প্রাইস অফ দ্য বুক। একই অঙ্ক দেখো, পরপর তিনটে দেখছি আমরা, দুটো করে এসেছি, এটা তোমাদের নিজেরা করবে। আমরা চলে আসবো কোয়েশ্চেন নম্বর 35-এ। এ মার্চেন্ট আর্নস এ প্রফিট অফ 20% বাই সেলিং এ বাস্কেট containing 80 apples whose cost is rupees 240, but he gives 1/4 of it to his friend at a cost price and sells the remaining apples. In order to earn the same profit, at what price must he sell each apple? সে 80 অ্যাপেল বিক্রি করে 20% প্রফিট করেছে। 80 অ্যাপেল বিক্রি করে 20% প্রফিট করেছে, কিন্তু কি করেছে, 1/4 সে তার বন্ধুকে দিয়ে দিয়েছে, 1/4 সে তার বন্ধুকে দিয়ে দিয়েছে। তাহলে কোশ্চেন হচ্ছে বাকি অ্যাপেলগুলো তাকে কত দামে বিক্রি করতে হবে, অর্থাৎ প্রতিটা আপেল তাকে কত দামে বিক্রি করতে হবে। দেখো 1/4 অর্থাৎ যদি টোটাল আমরা ধরে নিই 4 ইউনিট অ্যাপেল ছিল, তাহলে 1 ইউনিট, বাকি থাকলো 3 ইউনিট। এই 1 ইউনিট অ্যাপেল সে কী করেছে, তার ফ্রেন্ডকে কস্ট প্রাইসে দিয়ে দিয়েছে, তাহলে তারা কোনো প্রফিট পায়নি। তাহলে বাকিটা বিক্রি করে কতটা প্রফিট পাবে, যাতে তাহলে ওভারঅল প্রফিট হয় 20%। কত হবে ওভারঅল প্রফিট বলে দিয়েছে 20%। তাহলে ধরে নিলাম এখানে X% প্রফিট এসে বিক্রি করবে। এই আগের অঙ্কগুলোর মতোই এখানে 0%, এখানে 3 × X%। এটা কার মধ্যে ডিস্ট্রিবিউট হবে, ওই 1:3 অর্থাৎ টোটাল 4-এর মধ্যে ডিস্ট্রিবিউট হবে। এটা মানে কত পার্সেন্ট, 20%। তাহলে এক্সের ভ্যালু কত হলো, 3/X% বাই X/4% মানে 20%। তাহলে এক্সের ভ্যালু কত আসছে, এক্সের ভ্যালু হচ্ছে 80/3। এক্সের ভ্যালু কত, 80/3। এবার কি বলেছে, ইন অর্ডার টু আর্ন দ্য সেম প্রফিট অ্যাট হোয়াট প্রাইস মাস্ট হি সেল। তাকে যে একটা 80টা অ্যাপেলের দাম যদি 240 হয়, একটা অ্যাপেলের দাম কত, 240/8, 80 মানে 3 রুপিস। এই 3 রুপিসে একটা অ্যাপেলের দাম যদি হয়, সেটাকে সে কত টাকা প্রফিটে বিক্রি করলে তার 20% প্রফিট আসবে, 80/3। তাহলে যদি আমরা প্রফিটটা ধরে নিই 80/3, তাহলে ইন্টু 100, তাহলে তাকে বিক্রি করতে হবে হচ্ছে 0.8, একটা তাকে মানে এক্সট্রা দামে বিক্রি করতে হবে, তবে প্রফিটটা পাবে। তাহলে একটার দাম কত, 3, তার সঙ্গে যদি 0.8 অ্যাড করি আমরা কত পাবো, 3.8। অ্যান্সার হবে অপশান নাম্বার সি। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো, যে সে 1/4 সে কোনো প্রফিট বা লসে তার বন্ধুকে দিয়ে দিয়েছে, বাকি 3 ইউনিট সে কত দামে বিক্রি করলে, বা বাকি যে অ্যাপেলস তাকে প্রত্যেকটা কত দামে বিক্রি করলে সে 20% প্রফিট হবে। যদি তার যদি 4 ইউনিট অ্যাপেল থাকতো, সে 1 ইউনিট তার বন্ধুকে কোনো প্রফিট লসে দেয়নি, কোনো নাইদার গেন নন লস, তাহলে কোনো প্রফিট হয়নি, 0%। বাকিটা ধরলাম যে 3 ইউনিট যেটা পড়ে আছে সেটা X% প্রফিটে বিক্রি করেছে, তাহলে ওভারঅল তাকে 20% প্রফিট করতে হবে। সেখান থেকে আমরা আগের মেথডে এক্সের ভ্যালু পেলাম 80/3, অর্থাৎ 80/3 ওকে একটা যে নতুন মানে বাকি যে 3 ইউনিট বা বলতে পারো 3/4 যে অ্যাপেলগুলো পড়ে আছে, তাকে এক একটা অ্যাপেল তাকে 80/3% প্রফিটে বিক্রি করতে হবে। তো একটা অ্যাপেলের দাম 3, তার 80/3% হচ্ছে 0.8, তাহলে 3 + 0.8 3.8 হচ্ছে তার প্রফিট, মানে তাকে বিক্রি করতে হবে একটা অ্যাপেল। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 36-এ। A shopkeeper sells a transistor at 15% above its cost price. He had bought it at 5% more than what he paid for it and sold it for 6 more. He would have gained 10%. The cost price of the transistor. দেখো একই টাইপসের অঙ্ক আমরা পরপর 4টে পেলাম, দুটো করে এসেছি, এটাও তোমাদের প্র্যাকটিসের জন্য আমরাই ছেড়ে গেলাম, তোমরা নিজেরা এটা ট্রাই করবে। চলে আসবো আমাদের নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 37। A dishonest dealer sells his good at 10% loss on cost price but uses 20% less weight. What is his profit or loss percentage? এই অঙ্কগুলো কিন্তু এক্সামে খুব ভালো রকম আসে। কি ডিসঅনেস্ট ডিলারের একটা জিনিসকে 10% লসে বিক্রি করছে, কিন্তু কি করছে 20% লেস ওয়েট ইউজ করছে, তাহলে তার প্রফিট আর লস কত। 10% ফ্র্যাকশন ভালো কত বলো তো, কিচ্ছু নেই, ইজি অঙ্ক, 1/10। তো আমি যদি কস্ট প্রাইসের সঙ্গে এইভাবে ভাবি, কস্ট প্রাইসের সঙ্গে সেল প্রাইসের যদি রেশিও ভাবি, তো প্রথমে কী দেখাচ্ছি যে আমি লসে বিক্রি করছি, তাহলে কস্ট প্রাইস যদি 10 ইউনিট হয়, এটা তো বলার কিছু নেই, কস্ট প্রাইস 10 ইউনিট হলে যদি 10% লসে বিক্রি করে সেল প্রাইস 9 ইউনিট।
কিন্তু এবার কি বলেছে, সে দেখাচ্ছে যে 20% লেস ওয়েট সে ইউজ করছে, 20% লেস ওয়েট, 20% ভ্যাকসিন ভ্যালু কত 1/5, অর্থাৎ তার দেওয়ার কত ছিল 5 সেলিং মানে 5 ইউনিট তার দেওয়ার কথা ছিল, কিন্তু সে 20% ওয়েট লেস করছে, অর্থাৎ তাকে 1 ইউনিট সে দিচ্ছে। তাহলে তার যদি সেল প্রাইস দেওয়া হচ্ছিল 5, কিন্তু তার কস্ট প্রাইস তার কত পড়ছে 4 ইউনিট, কারণ 4 ইউনিট, কেননা সে 20% লস মানে লেস ওয়েট করছে। 20% লেস ওয়েটটা কি, এই 5টা কি, এটা হচ্ছে তার অরিজিনাল যে ওয়েট, এটা কি তার অরিজিনাল ওয়েট যেটা দেওয়ার কথা ছিল, অরিজিনাল ওয়েট তো অবশ্যই এসপি দেবে সেল প্রাইসে, কারণ ওটা সে দেখাচ্ছে আমি বিক্রি করছি, কিন্তু সে দিচ্ছে কত 1 ইউনিট কম। তো আলটিমেটলি আসবে, এটা কাটাকাটি করা যাবে, যেহেতু আমরা এটাকে মাল্টিপ্লাই করছি, রেশিও মার্চ করছি, তাহলে 8:9, তাহলে কস্ট প্রাইসের রেশিও কত হলো 8:9, তাহলে আমাদের অ্যান্সার কত আসবে, এটাই কস্ট প্রাইস 8, সেল প্রাইস 9, প্রফিট কত 1 ইউনিট, 1 ইউনিট প্রফিট কার রেসপেক্টে 8 ইউনিটের রেসপেক্টে, এটা মানে ভ্যালু হচ্ছে 12.5%, আর অ্যান্সার হচ্ছে 12.5% গেইন। চলো আমাদের নেক্সট কোয়েশ্চেন নম্বর 38-এ, A man sells rice at 10% profit and uses weight 30% less than the actual measure, his gain percentage is, একই রকম অঙ্ক, 10% প্রফিটে বিক্রি করছে, দেখাচ্ছে 10% প্রফিট, 10% প্রফিট মানে হচ্ছে 1/10, তাহলে কস্ট প্রাইসের সঙ্গে যদি সেল প্রাইসের আমরা রেশিও নিই, কস্ট প্রাইস কত 10, সেল প্রাইস হচ্ছে 11, কিন্তু কী করছে সে 30% লেস ওয়েট দ্যান অ্যাকচুয়াল মেজার, 30% ফ্র্যাকশন ভ্যালু কত 3/10, তাহলে অ্যাকচুয়াল দেওয়া কত ছিল কত, তার সেল প্রাইসে 10, কিন্তু সে 30% লেস ওয়েট করছে, তাহলে 3 ইউনিট কম দিচ্ছে, তাহলে কস্ট প্রাইস 7 কাটা যাবে, তাহলে 7:11, কস্ট প্রাইসের সঙ্গে সেল প্রাইসের রেশিও কত হলো 7:11, তাহলে আমাকে কী বলেছে তার গেন পার্সেন্টেজটা কত, দেখো কত ইউনিট প্রফিট 4 ইউনিট, কস্ট প্রাইস কত 7 ইউনিট, তাহলে 4/7, এটাকে যদি আমরা ইয়েতেই কনভার্ট করি পার্সেন্টেজে, তাহলে আমাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 400/7% তার প্রফিট পার্সেন্ট হচ্ছে, 400/7% মানে হচ্ছে 57 and 1/7%। তো চলে আসবো আমাদের নেক্সট কোয়েশ্চেন নম্বর 39, দেখবে এগুলো অনেক জায়গায় বইয়ে তোমরা পাবে ট্রু ডিসকাউন্ট বা ট্রু ওয়েট, ফলস ওয়েট, বাই ফলস ওয়েট ইন্টু 100, এরকম অ্যান্সার। এতে অনেক বেশি অঙ্কটা তোমাদের কাছে নিতে অসুবিধা হবে, অঙ্কটা বুঝতে অসুবিধা হবে, কারণ কখনো লস করে ওয়েটে কম দেয়, কখনো লাভ করে ওয়েটে বেশি দেয়, কখনো কস্ট প্রাইসে দেয়, এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু এর থেকে রেশিও মেথডে করলে অঙ্কটা অনেক ইজিলি করা যায়। তো দেখো এই সেলার ইউজেস 920 গ্রাম ইন প্লেস of 1 kg to sell his goods. When he sells his article at 15% gain on cost price, the actual percentage of profit, দেখো তো তার দিচ্ছে কত 920, কিন্তু তার দেওয়ার কত ছিল 1 কেজি, তাহলে সেখানে সে একটা কিন্তু মানে পার্সেন্টেজ কম দিচ্ছে, তাহলে when he sells his article at 15% gain on cost price, the actual percentage of profit, দেখো তো সে 1 কেজি দেওয়ার কত ছিল, মানে 100 গ্রাম তার দেওয়ার কত ছিল, দিচ্ছে 920 গ্রাম, কত কম দিচ্ছে 80 গ্রাম, কত কম দিচ্ছে 80 গ্রাম, কার রেসপেক্টে 1000-এর রেসপেক্টে, তাহলে 2/25, তাহলে আমরা যদি আগের মতো কস্ট প্রাইস আর সেল প্রাইসের কথা ভেবে নিই, তার দেওয়ার কত ছিল 25, কিন্তু তার কী হচ্ছে 2 ইউনিট কম দিচ্ছে, তাহলে কস্ট প্রাইসে কত লিখবো 23। নেক্সট কী বলেছে, সে 15% প্রফিট করছে, 15% সে প্রফিট করছে, 15% ফ্র্যাকশন ভ্যালু কত 3/20, ফ্র্যাকশন ভ্যালু মানে 100 দিয়ে ডিভাইড করবো 3/20, অর্থাৎ কস্ট প্রাইস যদি 20 হয় তার সেল প্রাইস কত হবে 23, তাহলে ক্যালকুলেট করলে কত আসছে 20:25, মানে হচ্ছে 4:5, তাহলে কস্ট প্রাইসের সঙ্গে সেল প্রাইসের রেশিও হচ্ছে 4:5, কেননা দেখো তার
অ্যাকচুয়াল দেওয়ার কথা ছিল 100 কেজি বা 100 গ্রাম, দিচ্ছে কম 80 গ্রাম, তাহলে সে কম দিচ্ছে কত 2/25, তাহলে 25 যদি অ্যাকচুয়াল তা হয় সে 2 ইউনিট কম দিচ্ছে 23। তাহলে এবার হচ্ছে যে তার কস্ট প্রাইসের সঙ্গে সেল প্রাইসের রেশিও আমি নর্মালি পেলাম যেটা পেলাম, তাহলে এবার আলটিমেট কত হলো তার যে ইফেক্টিভ কত কস্ট প্রাইসের সঙ্গে সেল প্রাইসের রেশিও হলো কত 4:5, কিন্তু কত ইউনিটে 1 ইউনিটে, 1 ইউনিটে কস্ট প্রাইস কত 4 ইউনিট, তাহলে 1/4 হচ্ছে প্রফিট পার্সেন্টেজ, 1/4 এর ফ্র্যাকশন ভ্যালু কত 25%। অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 40। A trader sells wheat at 20% profit and uses weight 20% less than the actual measure, his gain percentage is। দেখো একই টাইপসের অঙ্ক, এই অঙ্কগুলো কিন্তু একই টাইপসের এবং পরীক্ষায় বারবার আসে। তো এই অঙ্কটা আমি আর করাচ্ছি না তোমাদেরকে, তোমরা নিজেরা এটা ট্রাই করবে। অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, আমি বলে দিলাম। এবার নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো, আজকের শেষ কোয়েশ্চেন নাম্বার 41। এ ডিসঅনেস্ট ডিলার সেলস হিজ গুড অ্যাট 10%, এক মিনিট, a dishonest dealer sells his good at 10% loss on cost price and uses 30% less weight, what is his profit or loss percentage? দেখো একই রকমই আছে যে 10% লস করছে, তাহলে 1/10, তাহলে কস্ট প্রাইসের সঙ্গে সেল প্রাইসের রেশিও কী হবে, কস্ট প্রাইস 10 হলে সেল প্রাইস অবভিয়াসলি 9 হবে। এবার বলছে যে ইউজেস 30% লেস ওয়েট, 30%-এর ফ্র্যাকশন ভ্যালু কত 3/10, তাহলে অরিজিনাল দেওয়ার কথা ছিল কত লেস ওয়েট দিচ্ছে 10, দিচ্ছে 3 ইউনিট কম, তাহলে দিচ্ছে কত 3 ইউনিট কম দিচ্ছে মানে হচ্ছে 7 ইউনিট দিচ্ছে। তাহলে যদি আমরা মার্জ করি কত পাবো 7:9, 7:9 কস্ট প্রাইসের সঙ্গে সেল প্রাইসের ইফেক্টিভ রেশিও হচ্ছে 7:9। তাহলে হোয়াট ইজ ইজ লস আর প্রফিট পার্সেন্টেজ, এখানে লসের তো কোনো প্রশ্নই নেই, দেখতেই পাচ্ছ। প্রফিট কত ইউনিট প্রফিট 2 ইউনিট, কার রেসপেক্টে 7-এর রেসপেক্টে, 2/7 মানে কার ফ্র্যাকশন ভ্যালু 1/7 মানে কত বলো তো 14.2/7 বা 14.27, 1/7-এর ফ্র্যাকশন ভ্যালু আমরা জানি 14 and 1/7। তো এটাকে তাহলে এটা হচ্ছে 2 আছে, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই হবে, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই হবে, তাহলে হবে 28 and 2/7। ফ্র্যাকশন ভ্যালুটা আরেকবার ভালো করে বুঝিয়ে দিই তোমাদেরকে। এই জায়গাটা দেখো প্রফিট হচ্ছে 2 ইউনিট, কস্ট প্রাইসের রেসপেক্টে 7, প্রফিট পার্সেন্টেজ বার করছি আমরা, এটাকে আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করে প্রফিট বার করতে পারি, কিন্তু আমরা ডাইরেক্ট কীভাবে বার করবো 2/7 পার্সেন্টেজের ক্লাসে দেখেছিলাম 1/7-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 14.28% বা 14 and 1/7%। তাহলে যদি ডবল হয় 2/7 মানে কি ডাবল, তাহলে এটা ডাবল হবে, তাহলে এটাকে ডাবল যদি করি তাহলে 14 to 28 by 2/7%, 48/2/7%, অ্যান্সার 28/2/7%। অ্যান্সারটা আমাদের এখানে দেখতে পাচ্ছি একটু ভুল হয়েছে আমাদের, এটা হচ্ছে 2/7, 14 and 2/7, তাহলে এটা হচ্ছে 4/7, 28 and 4/7, তাহলে অ্যান্সার হবে হচ্ছে অপশন নাম্বার ডি। তাহলে আমাদেরকে আবার 100 দিয়ে ডিভাইড করতে হবে না, 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে না, নতুন করে ডিভাইড করতে হবে না, অ্যান্সার ডাইরেক্ট পেয়ে যাব। তো এই ছিল আজ আমাদের প্রফিট লসের বেসিক ক্লাসের 41টা কোয়েশ্চেনের সেট। আমরা নেক্সট ক্লাসে প্রফিট লস ডিসকাউন্টের বেসিক রুলস এবং বেসিক ম্যাথসগুলো নিয়ে আলোচনা করব এবং তারপরে প্রফিট লস ডিসকাউন্টের স্টাফ সিলেকশন কমিশনের প্রিভিয়াস ইয়ারে আসা টায়ার 1 লেভেল টায়ার 2 লেভেলের কোয়েশ্চেনগুলো নিয়ে দুটো ভিডিওর মাধ্যমে আলোচনা করব এবং তোমরা এই কোয়েশ্চেনের ভিডিও মানে পিডিএফটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখানে তোমরা জয়েন করে এই কোয়েশ্চেনের পিডিএফ পেয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।